যেটা দিয়ে আপনি কিছু মিনিমাল লেভেলের কাজ করতে পারবেন। বাট সেই কাজে আসলে তো আপনার এই যে যা শিখলেন, যা শিখবেন, যে সেটা নেটওয়ার্কিং করে হোক অথবা মাইক্রোটিকে হোক অথবা সিসিএন এর ক্লাসে হোক, সেটা তো আপনার নিজের ডেপ্লয় করে আসলে অ্যাডপ্ট করতে হবে। যে কোনো জায়গায় কাজটা করবেন সেটা অ্যাডপ্ট করার বিষয় আছে। তো সেটা কিভাবে করবেন, কি করা যায়? এখন আপনি যেটা করতে পারেন, একটা হচ্ছিল ধরেন আপনি মাইক্রোটিকের ক্লাস শিখলেন, ওকে, তো 4টা মাইক্রোটিকের রাউটার আর 4টা সুইচ যদি কিনে নেন, আমি বিশ্বাস করি যেটা এটা দিয়ে আপনার মাইক্রোটিক লার্নিং এর প্র্যাকটিক্যাল করা সম্ভব। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আপনাদের এখানে আসলাম কেন, মানে অ্যাটোবা টেকনোলজিতে আসলাম কেন? অ্যাটোবা টেকনোলজিতে তো 4টা রাউটার 4টা সুইচ প্রোভাইড করার কথা। ওকে, হ্যাঁ, 4টা সুইচ 4টা রাউটার প্রোভাইড করার কথা, এটার একটা ল্যাব আছে। সেই ল্যাবে আপনি সর্বোচ্চ হয়তোবা লেটস সে কোর্স করাকালীন সময়ে 12-15টা ক্লাস, যেটা ওই 15 ক্লাস দেখলেন, তারপরে হয়তো আরো 2 দিন ইপন ভাইয়ের সাথে দেখা করতে এসা 2 দিন দেখলেন। বাট এরপরে কি হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এরপরে কি আপনি আসবেন? নিজের একবার জিজ্ঞেস করেন তো। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি সেটা হচ্ছিল না, আসবেন না। ঠিক আছে? কারণ হচ্ছিল এত যানজট ঠেলে ঢাকা শহরের মধ্যে, মানে আপনি আপনার এক লোকেশন থেকে আবার মোহাম্মদপুর যাবেন, যে ওইখানে ওই ফ্যাসিলিটেড ল্যাবের মধ্যে কাজ করবেন, এই এনার্জিটাই আপনার থাকবে। ঠিক আছে? তাইলে সবচেয়ে ভালো হচ্ছিল আসলে নিজের ল্যাব থাকলে। এটা হচ্ছে বেনিফিট দিক, রাইট? কথাটা কি বোঝা গেল? জি। আচ্ছা, তো নিজের ল্যাব কিভাবে বানানো যায়? ঠিক আছে, আমাদের এই নেটওয়ার্কিং কোডের শেষ দিকে 3টা বোনাস ক্লাসে আসলে এই জিনিসটা নিয়ে কথাবার্তা, যে নিজের ল্যাব কিভাবে করা যায়। হ্যাঁ, অনেকেই মনে করে, এইখানে আমার কিছুটা পার্সোনালি মানে একান্ত ব্যক্তিগত বলতে পারেন, দ্বিমত আছে। অনেকে মনে করে সিসিএনএ লেভেলেই, ঠিক আছে, একদম ডিভাইস নিয়ে কাজ করা শুরু করা দরকার। ঠিক আছে, এইটার সাথে আমি কিছুটা দ্বিমত। কেন দ্বিমত? সিসিএনএ তে অ্যাকচুয়ালি সিসিএন এর আগের যে ভার্সন ছিল সেখানেও ফিজিক্যাল ডিভাইসের কথা কোথাও ছিল না। বর্তমান যে নতুন ভার্সন আছে ফেব্রুয়ারি 2020 থেকে চলতেছে, সেই ভার্সনেও কোথাও ডিভাইস দিয়ে সরাসরি কাজের জন্য মানে অনুৎসাহিত করা হয়েছে, সোজা কথায়। বরঞ্চ উৎসাহিত করা হয়েছে প্যাকেট ট্রেসার ইউজ করার জন্য। কেন? এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছিল, প্রথমত হচ্ছিল প্যাকেট ট্রেসারে আমরা কিন্তু ডেপথলি অ্যানালাইজ করি না যে প্যাকেট ট্রেসার আসলে কি করা যায়। প্যাকেট ট্রেসার কিন্তু যতটুকু আপনি দেখছেন বা জানেন তার থেকে অনেক বেশি কিছু করা যায়। ওটা আমরা একদম টার্গেট যে প্যাকেট ট্রেসারের ক্লাস আছে সেই প্যাকেট ট্রেসারের ক্লাসে দেখবো। প্রথমত যেই মিস্টেকেনটা হয় আমাদের, হ্যাঁ, সবচেয়ে বড় মিস্টেকেন, মানে শুরুটাতেই একটা ইয়া থাকে, প্রবলেম থাকে। তো ইদানিং কালে এগুলো নিয়ে কাজ করে কিছু কিছু ল্যাব রিজেনারেট করার চেষ্টা করতেছি। আপনাদের একটা ল্যাব দেখাই, তাহলে আপনাদের ব্যাপারগুলো বুঝতে হবে। আচ্ছা, একটা নতুন সিসকোতে কিভাবে ঢোকে এটা এটা কেউ জানেন এখানে ক্লাসের মধ্যে? একটা নতুন একদম ব্র্যান্ড নিউ আসছে, সেখানে আপনি একটা ইয়েতে ঢুকবেন, সিসকো রাউটারে ঢুকবেন ওটার ইনিশিয়াল কনফিগ করার জন্য। সেটা কিভাবে কানেক্ট করে, কারো কোনো আইডিয়া? আচ্ছা, জানেন না? দেখেন এই কেবলটা দেখতে পাচ্ছেন? আমি এই কেবলটার কথা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, মানে প্রথম না বা সেকেন্ড ক্লাসে বলছিলাম। ঠিক আছে, এটারে বলে রোল ওভার কেবল বা কনসোল কেবল। ঠিক আছে, এই জিনিসটারে রোল ওভার বা কনসোল কেবল, এইটা কানেক্ট হয় রাউটারের একটা পোর্ট আছে, যে পোর্টে বলে কনসোল পোর্ট। ঠিক আছে, এই যে পার্টিকুলারলি আমরা যদি এই রাউটারটা দেখি, এই যে পোর্টটা যে কানেক্টেড, এটারে বলে কনসোল পোর্ট। এর সাথে আরেকটা জিনিস লাগে, সেটা বলে ডিভি9 কনভার্টার। এই যে ডিভি9 কনভার্টার, এটা এটার সাথে কানেক্ট হয়। এন্ড ফাইনালি এইটা যে আপনার ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট হয়। তবে কম্পিউটারে কনসোল পোর্ট, মানে আজকাল রাউটারে কনসোল পোর্ট আরো ডিফারেন্ট ডিফারেন্ট কনসোল পোর্ট আছে। মাইক্রো ইউএসবি এর কনসোল পোর্ট পাওয়া যায়। হ্যাঁ,
ইউএসবি সি টাইপেরও কনসোল পোর্ট পাওয়া যায় বিভিন্ন ডিভাইসে। আমার ব্যাগে সবসময় একটা এই যে কনসোল কেবল, মানে DB9 কেবল, আর হলো আমার কনসোল পোর্টটা আবার একটু ডিফারেন্ট, আমি এটার সাথে খুব ফ্লেক্সিবল। আমার হলো এটা ইউজ করি আমি, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি জি এটার আবার এটার একটা অ্যাডভান্টেজ আছে যে কারণে আমি এটা ইউজ করি, মানে এইটা ইউজ করি না, ব্লুটা ইউজ করি না আমি, তার বদলে এটা ইউজ করি। এটার অ্যাডভান্টেজটা কি জানেন? এটা খুব মজার। এটা আমি প্রথম পাইছিলাম জুনিপারের সাথে। হ্যাঁ, আম্বারেটিতে জুনিপার আনা হয়েছিল ক্লায়েন্টের, তখন আমি এটা সম্পর্কে জানি, এটা খুব ভালো লাগছে। এরপরে থেকে আমি এটা মানে যতবার আনছি মানে অফিসিয়াল কাজে টাজে ওই কেবলটা আনাই নাই। এই কেবলটা ক্যাজুয়ালি আমাদের অফিসিয়াল নিয়ে ঘুরি ঘুরি থাকে, এইটা আনাইছি আমি বরঞ্চ। এটার মজাটা হচ্ছিল এটার মধ্যে নর্মাল স্ট্রেট কেবল লাগালেই কাজ করে, ঠিক আছে? এই পোর্শনটাতে স্ট্রেট থ্রু কেবল লাগায় কনসোল পোর্টে লাগানো যায়। এখন সুবিধাটা হচ্ছিল ধরেন সার্ভার রুমের মধ্যে একটা রাউটার ফিট করলেন, সার্ভার রুম কিন্তু খুব ঠান্ডা হয়, মানে নাভানার যে আমাদের সার্ভার রুম আছে ওটা পুরোপুরি মানে 5 মিনিট দাঁড়ালে আপনার হাত পা জমে যাবে, এর এত পরিমাণ ঠান্ডা থাকে। তো ওইটার ভিতরে বসে আসলে বেশিক্ষণ কাজ করা যায় না, ঠিক আছে? এটার মধ্যে একটা লম্বা ইউটিভি কেবল লাগাই পরি অন্য আরেকটা রুমে বসি, তো এটা এক্সটেন্ড করা যায়। এইটা তো ধরেন বাজার থেকে ফিক্সড কেবল, এটা বড় করা কিন্তু টাফ, এটা কাইটা তারপরে আপনার জোড়া লাগায় বড় করতে হবে, এছাড়া কিন্তু কোনো অপশন নেই। এটা সর্বোচ্চ 5 মিটারের উপরে মার্কেটে অ্যাভেলেবল। তো 5 মিটার দিয়ে আমার হয় না, আমার অনেক সময় আর একটু লেন্থের কেবল লাগে, তখন আমার এটা খুব কাজে দেয়, এটা খুব বেনিফিট করে। ওকে, সো আমরা প্রথমে ঢুকি কি দিয়ে? কনসোল কেবল দিয়ে। তো কনসোল কেবল আপনার পিসির সাথে কানেক্ট করলেন কনসোল পোর্ট দিয়ে, DB9 কনভার্টার দিয়ে। তারপর একটা কাজ আছে, সেটা হচ্ছিল আপনাকে এইখানে ডিভাইস ম্যানেজারে ঢুকতে হবে আপনার উইন্ডোজ মেশিনে। ওকে, ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এইখানটাতে আপনার এই যে কতগুলো অপশন দেখতেছেন না, এখানে অনেকগুলো আছে, জি রাইট? তো এখানে হচ্ছিল এখানে কম্বোটা সেটআপ করতে হবে, রাইট, সিরিয়াল পোর্টের, ঠিক আছে? তখন ওই ডিভাইসটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে? ডিভাইসটা অ্যাক্টিভেট হয়, আমি দেখাই কিভাবে অ্যাক্টিভেটটা হয়। ডিভাইস ভাইয়া, ডিভাইস ম্যানেজার আসে, তারপরে কোথায় যেতে হবে? দেখেন, আমি আমার ওই কনসোল পোর্টটা লাগাইছি, এই DB9 কনভার্টারটা, এটা এখন ল্যাপটপের সাথে কানেক্টেড, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা ডিভাইস ম্যানেজারে যাই। ডিভাইস ম্যানেজার, এই যে অপশন নাম হচ্ছে ডিভাইস ম্যানেজার, ঠিক আছে? তো আমি কম পোর্টটা লাগাইছি, এই যে এই জিনিসটা দেখেন এখন আছে না, পোর্ট কম এন্ড এলপিটি, দেখতে পাচ্ছেন? এখনই দেখেন এটা নাই হয়ে যাবে, দেখেন এটা নাই হয়ে গেছে, আছে না নাই। এটা হচ্ছে ওই যে DB9 কনভার্টারটা আমি ল্যাপটপে লাগানোর সাথে সাথে ওটা আসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে আপনার যে কম্বো কেবলগুলা, ঠিক আছে? সো এই কম পোর্টের আপনি কত পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হলো পাচ্ছি আমি কত, COM3। ওকে, দেন আপনার যে কোনো একটা টার্মিনাল লাগবে। আমি কিটি ইউজ করি, পার্টি ইউজ করতে পারেন, দেয়ার আর সো মেনি, মোবাইল স্টিম, অনেক কিছু আছে, ঠিক আছে? সোলার উইন্ডস এর একটা আছে। সো এখানে যাওয়ার পরে আমার বাই ডিফল্ট অপশন আছে হচ্ছে COM1, ঠিক আছে? তো আমি এখানে 3 সিলেক্ট করি, 3 সিলেক্ট করে যখন এন্টার চাবি তখনই ওই ডিভাইসটাতে আমি ঢুকতে পারি কনসোল পোর্ট দিয়ে। তবে ব্যাপারটা এত সবসময় যে এত সিম্পলিফাইড হবে ব্যাপারটা তাও না, এখানে কিছু বিষয় আছে। বিষয় হচ্ছিল এইখানে যে কানেকশনের সিরিয়ালে দেখেন অনেকগুলো ভ্যালুস আছে, যে আপনি ব্রড স্পিড কত নেবেন, ডাটা বিট কত নেবেন, স্টপ বিট কত থাকবে, প্যারিটি কি থাকবে কি থাকবে না, ফ্লো কন্ট্রোল কি থাকবে কি থাকবে না, ঠিক আছে? এটা নান করা যায়, ঠিক আছে? সেটা কি থাকবে কি থাকবে না। তো এইটা বলা থাকে অ্যাকচুয়ালি ডিভাইস ভেন্ডর যে কনসোল ইউজ করে সেই তার যে স্পেসিফিকেশন বই, ঠিক আছে, বা ম্যানুয়াল বই যেটাই বলি, সেই বইয়ের মধ্যে লেখা থাকে যে আপনি এটা কিভাবে কানেক্ট হবেন। লেটস সে আমরা সিসকোর কোন একটা ডিভাইসে কনসোল দিয়ে লগ ইন করবো। হ্যাঁ, সিসকো লেটস সে ASR যেটা আসছে সেটাই দেখি, ASR 1000
কনসোল। ভাইয়া ইন্টারাপ্ট করছি, হুম আপনার পিসি এটা ফন্টটা কি আরেকটু বড় করা যাবে? লেখাগুলি অনেক ছোট ছোট আসছে। এর বেশি বড় করা সম্ভব না। শুভদীপ ভাই, এটা কি ইবিএনজির ক্লাস নিচ্ছেন না? হ্যাঁ ইভিএনজির আগে একটা প্রিফিস দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, না আমি মাঝে ঢুকলি। ইভিএনজি তে তো আর সরাসরি যাওয়া যায় না, এর আগে কিছু কাজ আছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জুম করতে পারি এইটুকুরে। না, পরবর্তীতে রেকর্ড ক্লাসেও দেখতে সমস্যা হয়, জুম করলেও লেখাগুলি ওভাবে স্পষ্ট আসে না। আচ্ছা, এই যে এটা আসলো, ঠিক আছে, এইখানের আপনাকে একটু স্ক্রল করতে হবে। প্রতিটা ডিভাইসেরই লেখা আছে যে আপনি কিভাবে যাবেন, ও কনসোল পোর্টের ভ্যালুস কত হবে, কি হবে না হবে, সবগুলো এখানে লেখা থাকে। প্রতিটা ডিভাইসেরই ভেন্ডরের আপনি একদম ডাইরেক্ট যদি নতুন হয় ম্যানুয়াল বুক থাকে, আর যদি ম্যানুয়াল বুক আপনি কোনো কারণে হারায় ফেলেন, লেটস সে কারোর থেকে পুরনো ডিভাইস কিনছেন বা কোনো কিছু, আপনি এটা একটু গুগল টুগল করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, বাই ডিফল্ট ক্যাজুয়ালি ম্যাক্সিমাম 80% ডিভাইস যেটা আপনার ইসেতে মানে শেলে কনফিগ করা আছে সেটা দিয়ে ঢুকবে, কিন্তু সবগুলাতে ঢুকবে না, হয়তো 20% মানে কিছুটা ডিফারেন্ট হতে পারে। তার জন্য আপনারা স্পেসিফিক্যালি এখানে এই ভ্যালুস গুলা কনফিগ করে নিতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ম্যান্ডেটরি। এটা এক এক শেলের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, তো ঘটনা কি? ঘটনা হচ্ছে ধরেন এই জিনিসটা আমরা প্যাকেট ট্রেসারে কিভাবে করব। ওকে, তা আমি একটা আপনাদের ল্যাব দেখাই। এটা বিল্ট অন প্যাকেট ট্রেসার। এটা আবার আমরা প্যাকেট ট্রেসার যেদিন শিখবো সেই দিন আমরা এটার উপরে কাজ করবো না। ওকে, সো এটা একটা ল্যাব। ওকে, ভালো কথা। কি বলা আছে? বলা আছে হচ্ছিল যে আপনি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অমুক কোম্পানির, তো আপনার প্রথমত যেহেতু আসছেন এরকম কিছু ডিভাইস আছে, সেই ডিভাইস গুলাতে আপনাকে কেবল কানেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, সো বলা আছে কি এখানে একটা ল্যাপটপ আছে। ওকে, এন্ড হিয়ার ইজ এ রাউটার, যেটা আমরা বলতেছি ল্যাপটপ 1 আর এটা হচ্ছে R1। তো এটা কি হচ্ছে? কনফিগার্ড না। হ্যাঁ, তো কানেক্ট টু ল্যাপটপ 1 টু R1 with the proper cable and proper terminal settings for the cable connection. আচ্ছা, এখন বলতেছে কি এটার মধ্যে ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? এই রাউটারটা নতুন, ফ্রেশ রাউটার। ঠিক আছে, তো সেই ফ্রেশ রাউটার যদি আমি কনফিগ করতে হয় কি দিয়ে করব, মানে কি কেবল কানেক্ট করে আমার কনফিগ করতে হবে? কনসোল কেবল দিয়ে। রাইট, তো আমার কনসোল কেবল কানেক্ট করতে হবে। আমি এই যে এখানে কেবল চুজ করলাম, তো এখানে কনসোল কেবল হচ্ছিল এটা। ঠিক আছে, দেখেন এটার উপর রাখছি, যে নিচে লেখাটা আসছে কনসোল। ঠিক আছে, সো আমি এটা চুজ করলাম। চুজ করে পিসির কনসোল পোর্ট মানে ল্যাপটপের কনসোল পোর্ট হচ্ছে এই যে RS3232। ঠিক আছে, এটাতে সিলেক্ট করলাম এন্ড এখানকার কনসোলে কানেক্ট করলাম। কিন্তু মজার বিষয় হচ্ছিল, যদি কনসোলে আমি যদি প্রপারলি কানেক্ট করতাম, তাহলে এইখানে আমার কনসোলে রাউটারটা চলে আসার কথা। রাউটারটা কি আসছে? টার্মিনালে কিছু দেখতে পাচ্ছেন? জি না, নাই। কিছু দেখা যাচ্ছে না। এর কারণটা কোথায় আমি বলি, সেটা হচ্ছিল, দেখেন আমি আবার একটু ফুল স্ক্রিন করলাম। এটার ব্রড বিট পার সেকেন্ড করা আছে 1200। 1200তে সিসকো কাজ করে না। সিসকোর ভ্যালুস হচ্ছিল 9600। প্যারিটি বিট হইতে হয় হচ্ছিল 8। এটা হচ্ছে হলো নান। ঠিক আছে, প্যারিটি চেক যেটারে বলে, স্টপ বিট 1 এন্ড এটা নান। ঠিক আছে, এই কনফিগটা থাকতে হয়, যেটা বেসিক্যালি আমাদের এই যে এটাতে বাই ডিফল্ট ভাবেই থাকে। ঠিক আছে, থাকার পরে ওকে করে যদি দেই, এবার দেখেন তো আমার কাছে রাউটারটা চলে আসছে না? আসছে। ওকে, যারা অলরেডি মোটামুটি ক্লাস করছেন
ধরেন আমার এই রাউটারটার সাথে এই রাউটারটার কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো রাউটার টু রাউটার কানেক্ট করার অনেকগুলা কেবল আছে, একটা কেবল নিয়ে আমরা আলোচনা করি নাই। এটা অনলি আপনি আসলে এটা অন্য সিমুলেটরে আপনারা দেখানো সম্ভব না, ঠিক আছে? সো এটা প্যাকেট ট্রেসারই দেখানো সম্ভব। একটা সময় একটা কেবল ছিল, নাম হচ্ছে সিরিয়াল কেবল। ওকে, এখনো মানে ওইভাবে ইউজ হয় না, বাট কিছু কিছু জায়গায় এখনো সিরিয়াল কেবলের লিংক আছে। তো সিরিয়াল আর প্যারালাল এটার মধ্যে কারো কি কোনো আইডিয়া আছে? আপনারা সাটা হার্ড ডিস্ক, পাটা হার্ড ডিস্ক এগুলোর নাম শোনেন নাই? জি ভাইয়া শুনছি তো। ডিফারেন্সটা কি জানেন? সিরিয়ালি তো হচ্ছে একটা পরে একটা যায়, আর প্যারালালি হচ্ছে উপরে নিচে এইভাবে হয়। ব্যাপারটা এত সিম্পলিফাইড না, ঠিক আছে? প্যারালালি তো গ্রুপ ভাবে একটা ডাটা পাস হয় ভাইয়া। না 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 না, এখানে মূল সিগনিফিকেন্ট জিনিস হচ্ছে যেটা সিরিয়াল আর প্যারালালে। আচ্ছা, জি ভাইয়া। যেটা বলছেন ওইটা ঠিক আছে, ওইটুকু আমি মেনে নিচ্ছি যে আপু যেটা বলছে যে সিরিয়ালে সিরিয়াল ভাবে হবে, প্যারালালে প্যারালাল ভাবে হবে, দ্যাট ইজ সো কমন, ঠিক আছে? বাট সিরিয়ালটা কে মেনটেন করবে? মানে আপনি 1 নাম্বার হবেন না এর পরের জন 2 নাম্বার হবে, সেই সিরিয়ালটা কে মেনটেন করবে? তো কাউরে না কাউরে তো মেনটেন করতে হবে, রাইট? বুঝতে পারছেন? সিরিয়ালটা তো কাউরে না কাউরে মেনটেন করতে হবে। প্যারালাল যদি হয় ফার্স্ট আউটের মতো যায় ভাইয়া, ফার্স্ট ইন ফার্স্ট আউট কাইন্ড অফ, বাট কাউরে না কাউরে তো সেটা মানে কে ফার্স্ট ইন হইলো এটা তো মেনটেন করতে হবে। আসলে ভাই কনসেপ্টটা ক্লিয়ার না ভাইয়া। প্যারালালি কি হয়? প্যারালালি হচ্ছে 5টা জিনিস একসাথে যায়, আর সিরিয়ালি যেটা হবে একটা 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 করে এভাবে যাবে, ঠিক আছে? মানে একটা সিকোয়েন্স মেনটেন করবে। এখন সিকোয়েন্সটা যে মেনটেন করবে, কে 1 হবে কে 2 হবে, এটা তো কাউরে না কাউরে মানে মিন করতে হবে, তাই না? আপনি আপনি যদি পরীক্ষা দেন, হ্যাঁ আমার কাছে সব স্টুডেন্ট বর্তমানে ক্লাসে সমান, ওকে গুড, দ্যাট ইজ প্যারালাল প্রসেসিং চলতেছে। এবার একটা পরীক্ষা নিলাম, পরীক্ষার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো, আমরা তো আলোচনা ফার্স্ট সেকেন্ড থার্ড এর নিয়েই করবো নাকি? অবশ্যই। তার মানে কি ওই পরীক্ষাটা হচ্ছে কি ফ্যাক্টর, যে পরীক্ষা দিয়ে আমি এটারে সিকোয়েন্সে মেনটেন করলাম। তো এখন সিরিয়াল হওয়ার জন্য কারো না কারো মেনটেন করতে হয়, সেই মেনটেনটা করে হচ্ছিল অ্যাকচুয়ালি টাইম, ওকে? ক্লক বলে, মানে এই প্রথম সেকেন্ডে ধরেন 10টা ডাটা যাবে, দ্বিতীয় সেকেন্ডে এই 10টা ডাটা যাবে, তৃতীয় সেকেন্ডে এই 10টা ডাটা যাবে, এটারে বলে টাইম দিয়ে সিরিয়াল ডাটা কনভার্সন হয় এইভাবে। আর প্যারালালি কি হয়, ওই সময়ের মধ্যে বিট আকারে চলে যায়, মনে করেন 8 বিট চলে গেল, 10 বিট চলে গেল বা 20 বিট চলে গেল, এইভাবে চলে যায়, বুঝতে পারছেন? তো একটা সময় একটা কেবল ছিল, কেবলটা এখন তেমন ইউজ হয় না, কিন্তু মানে জানার জন্য জানা ভালো, সেটা হচ্ছে সিরিয়াল কেবল। এন্ড সিরিয়াল কেবল একটা জিনিস ছিল, এই যে দেখেন এই দুটো হচ্ছে সিরিয়াল কেবল। একটা হচ্ছিল সিরিয়াল ডিসিই, আমার পক্ষে আসলে বড় করে দেখানো সম্ভব না, এখানে আসতেছে খুব ছোট করে, সিরিয়াল ডিসিই, আর একটা হচ্ছে সিরিয়াল ডিটিই। তো ডিসিই আর ডিটিই কেবলটা ছিল এরকম যে ডিসিই কেবল যদি আপনি লাগান, ঠিক আছে, যেমন আমরা এই জায়গায় ডিসিই কেবল লাগাচ্ছি, ওকে, এই যে সিরিয়াল পোর্ট টু সিরিয়াল পোর্ট, ওকে, আমরা এখানে ডিসিই কেবল লাগাইছি। তো ডিসিই কেবলের কাজটা হচ্ছিল এরকম যে প্রোভাইডার মানে এই রাউটারটা, আপস্ট্রিমে যে রাউটারটা আছে সেই রাউটারের এই পোর্টটা একটা ক্লক স্পিড আছে, ঠিক আছে? সিরিয়াল কেবল মানেই তার ক্লক স্পিড থাকবে, সেই ক্লক স্পিডটাই অটোমেটিক্যালি ইনহেরিট হবে এই ইন্টারফেসে, ঠিক আছে? তো ডিসির কেবলের এই সুবিধাটা ছিল। আর যদি ডিটি কেবল লাগাইতাম তাহলে যে প্রবলেম মানে ঘটনাটা ঘটতো, আমার ম্যানুয়ালি এখানে ক্লক স্পিড বলে দিতে হইতো, ঠিক আছে? যদি ইন্টারফেস দুইটার মানে কানেক্টেড ইন্টারফেস দুইটার ক্লক স্পিড এক না হয় তাহলে এই লিংক আপই হইতো না, কারণ সিরিয়াল ইন্টারফেসে ক্লক স্পিড ইজ দ্য সিগনিফিক্যান্ট ফ্যাক্ট, মানে ওই যে সিকোয়েন্সটা মেনটেন করবে। এখন আপনি বলতেছেন সময় হচ্ছে 10 সেকেন্ড আর আপনার অপর প্রান্ত বলতেছে 20 সেকেন্ড, তাহলে তো এখানে লজিক্যাল প্রবলেম হবে, রাইট? তো এই জন্য দুই ধরনের সিরিয়াল কেবল ছিল, একটা হচ্ছে ডিসিই আর একটা হচ্ছে ডিটিই। ডিসিই কেবলটা যেটা করতো আপস্ট্রিমের যে ইয়াটা আছে ওটারে ইনহেরিট করতো। এই কারণে দেখেন আমি এই কেবলটা লাগানোর সাথে সাথে এই জায়গায় একটা ক্লক চলে আসছে, দেখছেন? দেখা যাচ্ছে? জি।
দেখা যাচ্ছে, আমি একটু জুম করতে পারবো সর্বোচ্চ। জি দেখা যাচ্ছে। এই যে একটা ক্লক আছে এখানে, ঠিক আছে? সো এই ক্লকটা চলে আসছে। আচ্ছা, এখন আমার এটা বলেন, এই ডিভাইস থেকে এই ডিভাইসে মানে কানেক্ট হয়ে গেছে। এখন আমি এই রাউটার থেকে এই সার্ভারটায় কানেক্ট করব, রাউটার থেকে সার্ভারটা কানেক্ট করব। আমি কি কেবল ইউজ করব? ওটিজি কেবল। এই রাউটার থেকে আমি সার্ভারটায়, আমার রাউটার আর সার্ভারটা অন প্রিমিসেসেই রাখা, মানে একটা জায়গাতেই রাখা। খুব বেশি দূরত্ব না, 30 মিটারের মতো দূরত্ব হয়তো। আমি এখন রাউটার থেকে সার্ভারে কি কেবল দিয়ে কানেক্ট করব? টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ারের অনেকগুলা ফর্ম আছে। একটা হচ্ছে হলো স্ট্রেট থ্রু, ক্রসওভার আর রোল ওভার। কোনটা দিয়ে কানেক্ট করব? স্ট্রেট কেবল। স্ট্রেট থ্রু? সবাই স্ট্রেট থ্রু? জি স্যার, স্ট্রেট থ্রু। না, সিসকোর ইয়েতে একটা কমন কনসেপ্ট আছে, এই কমন কনসেপ্টটা মাথায় রাখবেন। স্যার ক্রসওভার হবে না। 85% ক্ষেত্রে কাজ করবে, 15% কাজ করবে না। ক্লাসে যারা ছিলেন অলরেডি জানেন কোন কেবল কেন লাগাইতে হয়, ঠিক আছে? যে ওই যে আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের কিছু ব্যাপার স্যাপার আছে, রাইট? যে আগে এমডিআই এক্স মানে অটো আর ছিল না, ছিল এমডিআই আর এমডিআই এক্স। এর পরবর্তীতে এমডিআই এক্স আসার পরবর্তীতে ক্রসওভার কেবলটা মানে আমরা এখন আর ইউজ করি না, আমরা ডাইরেক্ট সবকিছু স্ট্রেট থ্রু ইউজ করি, কারণ ক্রসওভার মোর কমপ্লেক্স। আর এখন যে কোনো কেবল লাগালে অ্যাকচুয়ালি কাজ করবে। সো বাট প্যাকেট ট্রেসারের ইয়া হচ্ছিল যদি আপনার সেম লেয়ারের ডিভাইস হয়, মানে এটাও লেয়ার 3 এটাও লেয়ার 3 ডিভাইস, রাইট? এটা একটা সার্ভার, এটা একটা রাউটার। সো তাহলে আপনারা ইউজ করতে হবে হচ্ছিল ক্রসওভার কেবল। ওকে, গুড। তাহলে এইখানে আমরা কি করব? এখানে কি কানেক্ট হবে? এই রাউটার থেকে এই সুইচটার মধ্যে কি কেবল কানেক্ট হবে? বলছে আমাদের সুইচ পোর্ট 1 এ কানেক্ট করতে। কি কেবল কানেক্ট করব? কি কেবল কানেক্ট করব একটু বলেন তাড়াতাড়ি। ব্রেক কেবল দিয়ে হবে। ব্রেক কেবল। স্ট্রেট কেবল কানেক্ট করব। কেন স্ট্রেট কেবল কানেক্ট করতেছি? কারণ ভিন্ন লেয়ারের ডিভাইস, একটা রাউটার আর একটা সুইচ। খুব সহজ ভাবে বলতেছি, 85% ক্ষেত্রে 85% ক্ষেত্রে কাজ করবে ইফ ইউ আর কনফিউজড, ঠিক আছে? 15% ক্ষেত্রে ভুল হইতে পারে, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমাদের বলছে হচ্ছিল 11 এবং 12 নাম্বার পোর্টে, মানে এই সুইচের 11 থেকে এই সুইচের 11 এবং এই সুইচের 12 থেকে আবার এই সুইচের 12 তে কেবল কানেক্ট করতে। কোন কেবল কানেক্ট করব? কোন কেবল কানেক্ট করব? ব্রেক কেবল দিয়ে হবে। হ্যাঁ, ব্রেক কেবল। স্ট্রেট কেবল দিয়ে। এই ক্ষেত্রে স্ট্রেট কেবল কাজ করবে না, কারণ আবার একই জিনিস, ঠিক আছে? একই লেয়ারের ডিভাইস, কারণ দুইটাই সুইচ। সো আপনাকে ইউজ করতে হবে হচ্ছিল ক্রসওভার কেবল। বাস্তবতায় কাজ করবে, বাট প্যাকেট ট্রেসারের ফর্মুলা অনুযায়ী এটার মধ্যে আপনার হচ্ছে হলো কেন আমি ক্লাসে অলরেডি বলছি যে এটাতে অটো এমডিআইএক্স নাই। সো আপনাকে ইউজ করতে হবে হচ্ছিল, আমরা একটা ভুল করছি মনে হয়, আমরা অ্যাকচুয়ালি কেবল উল্টাপাল্টা কানেক্ট করে ফেলছি, মানে এই সেটের 11 জায়গায় ওই সেটে 12 কানেক্ট করছি, আর ওইটার 12 সাথে 11 কানেক্ট করছি। আচ্ছা, আমাদের লিঙ্ক আপ হবে, সমস্যা নেই। আর এখানে বলছে হচ্ছিল কি আমাদের সুইচ পোর্ট 1 এর সাথে কানেক্ট করতে, ঠিক আছে? এই সুইচ থেকে এই সুইচ পোর্টের 1 থেকে এটাতে কানেক্ট করতে। এখন হচ্ছে আবার ভিন্ন লেয়ারের ডিভাইস, তাই না? এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে পিসি।
সো আমরা কি কেবল কানেক্ট করব? স্ট্রেট কেবল। সেম এখানেও, কারণ একটা পিসি একটা সুইচ, এটা বলছে আমাদের ফার্স্ট ইথারনেট 2 থেকে কানেক্ট করতে। এখানে আর একটা কম্পিউটার আর আছে, সেটা আমরা গেলাম না, ঠিক আছে। আপাতত দেখেন আমাদের স্কোর মনে হয় চলে আসছে 80% এর মতো কমপ্লিট আমাদের। ওকে, খুব ছোট একটা ল্যাব তাই না? কেবল কানেক্ট করা দেখলাম অলরেডি। জি ভাইয়া। এই ডিভাইসগুলো কিনতে গেলে কত টাকা লাগতো? অনেক টাকা। অনেক টাকা। কেনা সম্ভব? আপনি আর নিজের প্র্যাকটিস শেখার জন্য, শেখা তো জরুরি। না, ধরে নেন কিনলেও তো এক ভেন্ডর কিনলে হবে না, অনলি সিসকো কিনলে হবে? শিখতে হবে মাইক্রোডিক, শিখতে হবে জুনিপার, শিখতে হবে অন্যান্য অনেক কিছু, ঠিক আছে। সো এই কারণে মানে সিমুলেশন ল্যাব গুলা চলে আসছে। এখন প্যাকেট ট্রেসার একটা সমস্যা আছে, মানে ভালো দিকও আছে, প্যাকেট ট্রেসার অবভিয়াসলি অনেক ভালো দিক আছে। তো প্যাকেট ট্রেসার একটা বড় সমস্যা হচ্ছিল এটা সিসকো ছাড়া অন্য কিছুতে কাজ করে না, ঠিক আছে। মানে এটা অনলি সিসকোর জন্য ডেডিকেটেড ফ্রম সিসকো। ওকে, সো অন্যান্য আরো দুটো আছে, একটা হচ্ছে GNS3 আর একটা হচ্ছে EVNG। যেই সিমুলেটর গুলা ব্যবহার করে আপনি অন্যান্য অনেক ডিভাইস ওটার মধ্যে অ্যাডপ্ট করতে পারেন। সো আজকে আমরা আলোচনা করব GNS3 না EVNG নিয়ে। তো EVNG-টা এখন GNS3 থেকেও অনেক বেশি জনপ্রিয়। তার আগে আমাদের কিছু জিনিস একটু জেনে নিতে হবে, এটার দিকে আমরা এখন একটু ফোকাস হই। সেটা হচ্ছে যেটা জানতে হবে সেটা আমি বলতেছি। প্রথমত জিনিসটা বুঝে নেন, ভার্চুয়ালাইজেশনের নাম কেউ শুনছেন? আমরা এই যে ল্যাবটা যে করলাম, হ্যাঁ আমরা যে ল্যাবটা করলাম কতক্ষণ আগে, একটা রাউটার ছিল, সুইচ ছিল, সার্ভার ছিল না? তো ওগুলো কি রিয়েলি এক্সিস্ট করে? আমরা ভার্চুয়ালি করলাম। সো দ্যাট ইজ ভার্চুয়ালাইজেশন। খুব সহজ ভাবে বুঝতে গেলে এটাই ভার্চুয়ালাইজেশন ছিল। এটাই কি, যে এই যে আমরা ভার্চুয়ালি করি, মানে এটা ফিজিক্যালি এক্সিস্ট করে না কোনো এক, এটা আসলে আমার ডিভাইসেরই রিসোর্স ইউজ করে আপ হয়েছিল। এটা সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়েছে। ওকে, সফটওয়্যার আমার সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে যে এখানে তুমি এই রাউটারটা ইউজ করতে পারবা, এই সুইচটা ইউজ করতে পারবা, এই সার্ভারটা ইউজ করতে পারবা, এবং প্যাকেট ট্রেসার যেহেতু তুমি মিনিমাল লেভেলে একটা ইউজ করতে পারবা। আচ্ছা, তো ভার্চুয়ালাইজেশন ব্যাপারটা হচ্ছে এই। ভার্চুয়ালাইজেশন দুটো ভাগে ভাগ করা যায়, একটারে বলে টাইপ 1 আর একটারে বলে টাইপ 2। অনেকে টাইপ 1 রে বলে হচ্ছিল হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, আর অনেকে টাইপ 2 রে বলে হচ্ছিল সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন। আসলে জিনিসটা কি আমি একটু বলি। সেটা হচ্ছিল ভার্চুয়ালাইজেশন করতে গেলে আপনার হাইপারভাইজার লাগবে, ঠিক আছে। হাইপারভাইজার জিনিসটা কি? হাইপারভাইজার অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশনের পরিবেশ তৈরি করে। ঘটনাটা কি বুঝাইতে পারলাম? যদি ঘটনাটা না বুঝে থাকেন, আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি আশা করি বুঝাইতে পারবো। সেটা হচ্ছিল আপনি কম্পিউটার যখন ইউজ করেন, হ্যাঁ আপনি মোবাইলও যখন ইউজ করেন, কোন মোবাইল ইউজ করেন সবাই? আশা করি অ্যান্ড্রয়েড। কেউ আছেন অ্যাপল ইউজ করেন, মানে আইফোন? কেউ নাই, সবাই অ্যান্ড্রয়েড ইউজ করে। ওকে ওকে, ভালো কথা। আপনি কি অ্যান্ড্রয়েড ইউজ করেন দিন শেষে? জি না, ভালো করে চিন্তা করে দেখেন, আপনি কি দিন শেষে অ্যান্ড্রয়েড ইউজ করেন? দিন শেষে তো আপনি ইউটিউবের অ্যাপস ইউজ করেন, দিন শেষে আপনি ফেসবুকের অ্যাপস ইউজ করেন, দিন শেষে আপনি মেসেজের অ্যাপস ইউজ করেন, দিন শেষে আপনি ফোনের অ্যাপস ইউজ করেন। আপনি কি অ্যান্ড্রয়েড ইউজ করেন? না, অ্যান্ড্রয়েড তো ইউজ করে না, ভার্সন কথাটা বোঝেন নাই একটু না দেখেন। আসলে আমার ল্যাপটপে উইন্ডোজ 10 আছে, রাইট? জি। আমি কি উইন্ডোজ 10 ইউজ করি? আমি তো আপনাদের সাথে এই যে এখন যে ক্লাস করতেছি, আমি কি কি ইউজ করতেছি? আমি জুম ইউজ করতেছি, আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি, রাইট? অবশ্যই। আচ্ছা, তো এই বেসিক্স এর উপরে দাঁড়ায়া সফটওয়্যারে দুই ভাগে ভাগ করা হয়।
সাধারণত একদম ইন জেনারেলি দুই ভাগে ভাগ করা হয়, একটারে বলে হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটারে বলে হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, সফটওয়্যার ইউজ করি আর ল্যাপটপে হচ্ছে অপারেটিং ইউজ করি। ফোনে টোনে সব ক্ষেত্রেই আমরা অপারেটিং সিস্টেমের সাথেই অ্যাপ্লিকেশন ইউজ করি। অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে আমাদের কাজ করার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারে রান করার পরিবেশ তৈরি করে দেওয়া। ওই অপারেটিং সিস্টেম কখনোই নিজে কাজ করে না। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের জাস্ট কাজ হচ্ছে, ফাংশন হচ্ছে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যেন রান হয় তার পরিবেশ তৈরি করা। ঠিক আছে, সিমিলারলি হাইপারভাইজারের কাজ হচ্ছে ভার্চুয়ালাইজেশনের পরিবেশ তৈরি করা। ওকে, হাইপারভাইজারের কাজ কি? ভার্চুয়ালাইজেশনের পরিবেশ তৈরি করা। আচ্ছা, এখন টাইপ 1 ভার্চুয়ালাইজেশন বলতে কি বোঝায়? এখন আমার এই পিসিটাতে কি চলতেছে? একটা উইন্ডোজ 10 চলতেছে। আমি যদি হাইপারভাইজার ইউজ করি, ঠিক আছে, একটা হাইপারভাইজার ইউজ করি, আমার মানে ঘটনাটা হবে এরকম। দেখেন, আমরা আসলে করব হচ্ছিল টাইপ 2, টাইপ 1টা একটু পরে বুঝি, টাইপ 1টা আপনাদের একটু বুঝতে এখন কমপ্লেক্স হবে। সেটা হচ্ছিল, আমার একটা অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ 10। ওকে, উইন্ডোজ 10-এ আমি একটা হাইপারভাইজার ইউজ করব। উইন্ডোজ 10-এ আমি একটা হাইপারভাইজার ইউজ করব। সেই হাইপারভাইজারের নামটা হচ্ছিল ভিএমওয়্যার। ওকে, ভিএমওয়্যার ইউজ করার পরে আমি সেইখানে একটা অপারেটিং সিস্টেম দিব, সেটা হইতে পারে আরেকটা উইন্ডোজ 10, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেই উইন্ডোজ 10-এর মধ্যে আমি মাইক্রোসফট ওয়ার্ড চালাবো। পসিবল না চালানোটা? পসিবল। তাহলে ঘটনাটা কি ঘটলো? আসলে আমার উইন্ডোজ 10-এর মধ্যে কিন্তু আরেকটা উইন্ডোজ 10, রাইট? আপনি নরমালি আপনার উইন্ডোজ 10-এর মধ্যে আরেকটা উইন্ডোজ 10 চালাতে পারবেন না। সো আপনার একটা হাইপারভাইজার লাগবে যে কিনা আপনার এই ভার্চুয়ালাইজেশন করার পরিবেশ তৈরি করে দেবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আপনার দরকার ছিল কি দিন শেষে আসলে এই অ্যাপ্লিকেশনটা রান করা ওভার ইওর হাইপারভাইজার, রাইট? আচ্ছা, এই অপারেটিং সিস্টেমটার কি কোনো দরকার ছিল? এই অপারেটিং সিস্টেমটার কি কোনো দরকার ছিল? দরকার ছিল না। তাহলে আমি যদি এরকম করতে পারতাম, লেটস সে আমার হার্ডওয়্যারটার মধ্যে একটা হাইপারভাইজার দিয়ে দিলাম, মানে ওইটাই হবে ইনিশিয়ালি ওএস এর মধ্যে, তার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম দিলাম, তাইলে কি হলো? একটা হেড আমাদের কমে গেল না? মানে আগে ছিল 3 লেয়ার, ওইখানে থেকে 1 লেয়ার কমে গেল না? আলটিমেটলি তাহলে কি হবে? টাইপ 1 এর পারফরম্যান্স বেটার হবে। ওকে, বাংলাদেশে যত আপনার ওয়েব হোস্টিং হাবি জাবি দেওয়া হয়, এগুলি মোটামুটি এই টাইপ 1 হাইপারভাইজার করে দেওয়া হয়। আপনার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি দুইটা মেশিন, আসলে দিন শেষে এটা একটা মেশিনের মধ্যে মাল্টিপল মেশিন ক্রিয়েট করা। ওকে, সো এটার এই জন্য বলে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, এটারে বলে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন। আমরা আবার এটা দিয়ে কাজ করব না, আমরা যে ভার্চুয়ালাইজেশন করব, কারণ আমার ভাই এই ল্যাপটপ দিয়ে আমি অফিস করি, এই ল্যাপটপ দিয়ে রেগুলার কাজ করি, এই ল্যাপটপে আবার R&D করি, আপনাদের ক্ষেত্রেও সিমিলার তাই হবে। সো আমরা টাইপ 2 ভার্চুয়ালাইজেশন দিয়ে ইভিএনজি বা ইউজ করা শিখবো। এখন একটা বিগ ফ্যাক্ট হচ্ছে হলো যে আপনি ভার্চুয়ালাইজেশন করবেন, ভালো কথা। এখন আপনার পিসিতে সিপিইউ আছে একটা, ওরে ভার্চুয়ালাইজ করে 6টা বানাইতে পারবে? নিশ্চিত ভাবে না, কারণ ভার্চুয়ালাইজেশন মানে কিন্তু আপনার লিমিটের ওভারে যাওয়া না। ভার্চুয়ালাইজেশনের মানে হচ্ছে হলো, ঠিক আছে, আপনার এই রিসোর্সটারই বেটার ইউজ করা। কি বেটার ইউজ করা, কেন ইউজ করা, এটা যদি বুঝতে হয়, দেখেন আমার যে সিপিইউটা আছে, ইভেন আপনাদের যে সিপিইউ গুলো আছে সেটাতেও একটু ফলো আপ করেন। ঠিক আছে, সেটাতে কি সারা এখানে 100% ইউজেস হয়? জি না। কত পার্সেন্ট ইউজেস হয় ইন অ্যান এভারেজ কত পার্সেন্ট ইউজ হয়? 50%। অ্যাকচুয়ালি তাও না, 20%। আরো কম। এভারেজ হচ্ছে হলো আরো কম হয়। ঠিক আছে, 37 কিংবা 25 to 30 এরকম। হ্যাঁ, এরকমই ফ্যাক্ট টু ফ্যাক্ট ভেরি করে, বাট এভারেজটা আসলে কম, 50%-এরও বিলো কম। তো আপনার ইন্টেলের থেকে যখন প্রসেসর কিনছেন, আমারটা ইন্টেল, তাই ইন্টেল দিয়ে কথা বলি, ইন্টেলের কাছ থেকে যখন প্রসেসর কিনছেন, ওকে, ইন্টেল কি আপনাকে 70% ইউজ না করার জন্য ছাড় দিয়েছে? না।
মানে আপনি 20% ইউজ করবেন, তার বাকিটুকু ইউজেস থাকবে না, তো আপনারা এক কাজ করি একটু ছাড় দিয়ে দিই। সেটা তো দেয়নি, দিছে। আসলে সিপিইউ রে 100% ইউজেস একমাত্র ফোর্স না করলে কোনোদিনই পসিবল না, ঠিক আছে? প্রসেসরের 100% ইউজেস করানো একমাত্র ফোর্স না করলে এটা কখনো পসিবলই না, ঠিক আছে? আবার আপনার জিপিইউ আছে, মানে গ্রাফিক্যাল প্রসেসর ইউনিট আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, জায়গার পর জায়গা খালি পড়ে থাকে, তাই না? তো এগুলোরে আপনি যদি বেটার ইউজ করতে চান তাহলে আপনার ভার্চুয়ালাইজেশন করতে হবে। আপনি হয়তোবা হ্যাঁ একটা ডেডিকেটেড সার্ভার কিনা প্রত্যেকটা সার্ভারে প্রত্যেকটা সার্ভিস ইনস্টল করতে পারেন, করতেই পারেন, নো ইস্যুস। মানে একটা সার্ভারে একটা সার্ভিস, একটা সার্ভারে একটা সার্ভিস, মনে করেন আপনার ডিএনএস থাকবে এক সার্ভারে, তারপরে মেল থাকবে এক সার্ভারে, এরকম করতে পারেন। আবার এরকমও করতে পারেন যে ভার্চুয়ালাইজেশন করলেন আর সবগুলা সার্ভিস ওই একটাই ফিজিক্যাল সার্ভার, ঠিক আছে? হ্যাঁ, তবে সেখানে আপনার রিসোর্স লিমিট, যে রিসোর্স লিমিট সেটা ফিজিক্যাল ক্যাপাসিটির বিয়ন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই। উইদিন ফিজিক্যাল লিমিট বেটার ইউজেস, মানে কথাটা বুঝাইতে পারলাম যে আপনার লিমিটেশনের মধ্যে থেকে বেটার ইউজ করতে পারবেন। তখন দেখা যাবে কি এভারেজ আপনার সিপিইউ ইউজেস থাকবে 70%, মানে বেটার ইউজ হচ্ছে, মানে একটা লিমিটেড রিসোর্স থেকে আপনি অনেক বেটার পারফরমেন্স বের করে নিয়ে আসবেন। তো এইখানে একটা মানে ক্যালকুলেশন খুব জরুরি। ক্যালকুলেশনটা কি জরুরি, যে আপনি যখন একটা রাউটার মানে ওই সিমুলেটর ইউজ করবেন, রাউটার তো একটা সিপিইউ নেবে, তাই না? রাইট, একটা রাউটার একটা সিপিইউ নেবে। তো আপনি এই একটা ফিজিক্যাল প্রসেসর থেকে কতগুলা সিপিইউ পাবেন, ঠিক আছে? তো এইটার ক্যালকুলেশন করতে হয় এইভাবে, থ্রেড ইনটু কোর ইনটু ফিজিক্যাল সিপিইউ নাম্বার অফ ভিসিপিইউ। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা আবার ওই যে ওইটাতে ব্যাক করি। আমার এই প্রসেসরটা হচ্ছিল, এটার 6টা কোর, সিঙ্গেল সকেট, মানে সকেট একটাই, মানে একটাই প্রসেসর, ফিজিক্যালি প্রসেসরটা একটাই, তার মধ্যে আবার 6টা কোর আছে। কোর আছে কয়টা? 6টা। এবং লজিক্যাল প্রসেসর বাই এই থ্রেডটাই হচ্ছিল 12, তাহলে 6 12 কত হইলো? 72টা। তো আমার পক্ষে আসলে ফিজিক্যালি ক্রিয়েট করা সম্ভব 72টা ভিসিপিইউ, ঠিক আছে? 72টা ভার্চুয়াল সিপিইউ আমি ক্রিয়েট করতে পারবো, এটা আমার রিসোর্সটা পারমিট করবে, এর উপরে যাওয়ার সুযোগ নেই। যদিও আমরা দিন শেষে আসলে হাইপারভাইজারে যেহেতু করবো, এটা আরো পারফরমেন্স আমাদের বেটার করে দেবে কিছু অন্যান্য টেকনোলজি দ্বারা, অন্য টেকনোলজি। বাট বেসিক্যালি হচ্ছে আপনি যদি হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন করেন তাহলে এই ভিসিপি এর ক্যালকুলেশন আসবেই আসবে। আচ্ছা, তো ভার্চুয়ালাইজেশন করার প্রথম এবং প্রাইমারি যে ঘটনা সেটা হচ্ছিল আপনার বায়োস। বায়োস তো সবাই জানেন, কেউ আছেন বায়োস চেনেন না? জি চিনি। ফুল মানে কি আইডিয়া আছে বোধহয়? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, রাইট? জি। আচ্ছা, সো বায়োস হচ্ছিল আসলে আপনার মাদারবোর্ডে থাকে। আপনি কম্পিউটার ল্যাব যখন অন করেন সে বায়োস থেকেই আসলে বাইপাস হয়, তারপর অপারেটিং সিস্টেম রান করে। তো বায়োসের মধ্যে যে ইনিশিয়াল কনফিগারেশন করা থাকে সেইভাবেই সে বুট হয়। এটাতে যদি বুটে বলা থাকে যে আপনি নেটওয়ার্ক থেকে বুট হবে তাহলে নেটওয়ার্ক থেকে বুট হয়, পেন ড্রাইভ থেকে বলা থাকলে পেন ড্রাইভ থেকে বুট হবে, হার্ড ডিস্ক থেকে ন্যাচারালি বলা থাকে তাই আমাদের হার্ড ডিস্ক থেকে বুট হয়। তো সেইখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এই ভার্চুয়ালাইজেশনটা আপনাকে এনেবল করে নিতে হবে। এখানে ইন্টেলের ভার্চুয়ালাইজেশনের প্রসেসটা দেখানো আছে। তো প্রসেসর মার্কেটে আরেকটা প্রসেসর তো আছে নাকি, এএমডি, রাইট? আমরা নাম হয়তোবা শুনছি, অনেকে দেখি নাই, মেকুড বি বা ই করে নেই, বাট নাম হয়তোবা শুনছি। তো এএমডির প্রসেসরের ভার্চুয়ালাইজেশন আবার একটু ডিফারেন্ট ওয়েতে চালু করতে হয়, বাট ওই বায়োস থেকে, ঠিক আছে? ওইটাতে হয়তো এই ভার্চুয়াল টেকনোলজিটার একটু ভিন্ন নামে বলা আছে, নামটা হয়তো ভিন্ন, কিন্তু আপনাকে এনেবল করে নিতে হবে। আর বলে রাখি বাই ডিফল্ট এনেবল থাকি, বাই ডিফল্ট এনেবলটা ভার্চুয়ালাইজেশন থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আপনি আগে চেক করে শিওর হয়ে নেবেন যে ভার্চুয়ালাইজেশনটা অন আছে কি নাই, ঠিক আছে? ভার্চুয়ালাইজেশনটা আপনাকে অন করতে হবে। আচ্ছা, করলেন, করার পরে আর এটা জিএনএস3 নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে ইভিএনজি। তো ইভিএনজির তার আগে আমরা একটা জিনিস, ইনস্টলেশন পার্টটা আমার অলরেডি করা আছে, মানে ইনস্টল করা আছে, ওটা ডিলিট করার সুযোগ নেই, কারণ ডিলিট করলে আমার অলরেডি সেভ করা ল্যাব আছে কতগুলা, সেগুলো হাওয়া যাবে। আমি আপনাদের দেখাই কিভাবে ইনস্টল করবেন।
সেই প্রসেসটা দেয়। আমার এই সফটওয়্যারটা নামানো আছে অলরেডি উইথ ক্র্যাক, কারণ এটা ক্র্যাক কিন্তু এটা পেড সফটওয়্যার, বুঝতে পারছেন? এটা আপনার যদি আপনি ফুল ভার্সন ইউজ করতে চান তাহলে আপনারা ক্র্যাক করে ইউজ করতে হবে যদি টাকা ছাড়া ইউজ করতে চান, আর না হইলে এটার ফ্রি ভার্সনও আছে। ফ্রি ভার্সনটা একটু ডিফারেন্ট আর কি। আচ্ছা, যেটা করতে হবে আপনি এই সেটআপে যাবেন, সেটআপ ক্লিক করবেন। তা সেটআপ ক্লিক করলে অটোমেটিক্যালি রান হবে একদম নরমাল 8-10টা সফটওয়্যারের মতো, শুধু নেক্সট 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 করে যাবে, ঠিক আছে? আর কিছু করার দরকার নাই, নেক্সট 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 করলেই হবে। ফাইনালি আপনার একটাই কাজ করতে হবে, এই যে কি ফিক্স এটারে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলাম। এটা আবার পাইরেটেড থিং, তো এটা এখানে অনেকগুলা কি দেওয়া আছে, যে কোনো একটা কি কপি করবেন, ওইখানে লাইসেন্স কিতে ইনজেক্ট করে দেবেন। এটা খুবই সহজ একটা পার্ট, ঠিক আছে? তা আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পর আসলে যে ফ্রেশটা পাবেন আপনারা সেটা দেখাই। ভিএম, এই যে ওপেন হয়ে গেল। আপনার কাছে এখানে কোনো মেশিন থাকবে না, আমার অলরেডি মেশিন আছে 2-3টা, বাট এই মেশিন গুলো থাকবে না। আপনি ওই লাইসেন্সটা পেয়ে যাবেন। যদি পেয়ে যাওয়ার পরে এই যে রেজিস্টার ভিএম এন্টার লাইসেন্স কি, এটা ক্লিক করে এখানে লাইসেন্সটা দিয়ে দিবেন, ওকে দিবেন, আপনার VMware ওয়ার্কস্টেশন প্রো অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? সফটওয়্যার কই পাবেন? সফটওয়্যার আমরা শেয়ার করে দেব, ঠিক আছে? আর এছাড়া আপনার সবচেয়ে ভালো রিসোর্স হচ্ছে টরেন্ট সাইটে এই সফটওয়্যার গুলো পাওয়া যায়। ওকে, তা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইভিএনজি। ইভিএনজির একটু ওয়েবসাইটে যাই। এখানে লিনাক্স সম্পর্কে আইডিয়া কার কার আছে? লিনাক্স সম্পর্কে কারো আইডিয়া আছে? একটা কোশ্চেন করি, যারা যিনি বললেন যে লিনাক্স জানেন, মানে লিনাক্স সম্পর্কে আইডিয়া আছে, আচ্ছা আমরা কেন রেড হ্যাট লিনাক্স শিখি? মানে জগতে লিনাক্সের এত ডিস্ট্রিবিউশন থাকতে লিনাক্সের তো অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, রাইট? উবুন্টু আছে, তারপরে সেন্টওএস আছে, ফেডোরা আছে, লিনাক্স মিন্ট আছে, কালি লিনাক্স আছে। এত লিনাক্স বাদ দিয়ে দুনিয়াতে এক রেড হ্যাট লিনাক্স কেন শিখি? আইডিয়া নাই আমার, উবুন্টু আছে। মানে আমরা তো ক্যাজুয়ালি রেড হ্যাট এর লিনাক্স শিখি, তাই না? যারা যারা লিনাক্স শিখছেন বা সার্টিফিকেশন করছেন তারা তো সবাই মনে হয় রেড হ্যাট এর লিনাক্স শিখছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছিল রেড হ্যাট লিনাক্স, ওকে, এটা কিন্তু ওপেন সোর্স না, জানেন তো? এটা রেড হ্যাট লিনাক্স ওপেন সোর্স না, বরং একটা সাবস্ক্রিপশন বেসড অপারেটিং সিস্টেম। মানে এটার সাবস্ক্রিপশন আছে, ইয়ারলি একটা সাবস্ক্রিপশন ফি আছে, এবং ওই জন্যই সে কাঠামোগত পড়াশোনা করায়, এবং কমার্শিয়ালি বড় ক্ষেত্রে লিনাক্স যেটাই ব্যবহার হয় সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স, ঠিক আছে? আর যেগুলো ওপেন সোর্স ডিস্ট্রিবিউশন আছে, লাইক উবুন্টু বা ডেবিয়ান বা সেন্টওএস বা ফেডোরা, এগুলো কিন্তু হচ্ছে ওপেন সোর্স। এগুলোর জন্য আপনাকে কোনো সাবস্ক্রিপশন দিতে হয় না, আপনি ইউজ করতে পারেন। বাট এটার সাপোর্ট ওইভাবে পাবেন না, মানে অফিসিয়ালি কোনো সাপোর্ট পাবেন না, কমিউনিটি বেস সাপোর্ট পাবেন। কমিউনিটি বেস সাপোর্ট তো বোঝেন, মানে ফেসবুকের মধ্যে লিখবেন আমি প্রবলেমে আছি, 10 জন আসবে, 10 জন আইসা বলবে আপনি এটা করেন, ওটা করেন, সেটা করেন, অমুক, হ্যাঁ এইভাবে মানে নিজেদের মধ্যে তথ্য শেয়ারের মাধ্যমে যা সাপোর্ট করতে পারেন, এটা বলে কমিউনিটি বেস সাপোর্ট সিস্টেম। আর লিনাক্সের যদি রেড হ্যাট লিনাক্সের যদি আপনি সাবস্ক্রিপশন নেন তাহলে রেড হ্যাট আপনার অফিসিয়ালি সাপোর্ট দেবে, ঠিক আছে, 24/7। আচ্ছা, তো ইভিএনজিরও ব্যাপারটা তাই, এবং বিভিন্ন সফটওয়্যারের আপনারা যখন আরেকটু বড় হবেন, ডেপ্লয় ভাবে ইউজ করতে শিখবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন। জিনিসটা হচ্ছিল কি, এটারও দুটো ভার্সন আছে, ইভিএনজিরও দুটো ভার্সন আছে। দেখেন আমি ডাউনলোড সেকশনে যদি যাই, একটা হচ্ছিল ইভিএনজি প্রফেশনাল লার্নিং সেন্টার,
4.0.1-62। ওকে, এরপরে নিচে বলা আছে দিস এডিশন রিকোয়ার্ড টু বাই লাইসেন্স, টু বাই লাইসেন্স প্লিজ গো বাই সেকশন। মানে এটা টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে, মানে আমরা তো টাকা দিয়ে কিনে ব্যবহার করব না। আমরা কি করব, আমরা ইউজ করব হচ্ছে ফ্রি ইবি কমিউনিটি এডিশন ভার্সন 2.03-112। আমরা করব কি ফ্রি এডিশন ব্যবহার করব। আমি এ যাবৎকাল পর্যন্ত ফ্রি এডিশন ইউজ করতেছি, ঠিক আছে। ফ্রি এডিশনের অবশ্যই কিছু সমস্যা আছে, এটা আনডাউটেবলি। ফ্রি এডিশনটা বা কমিউনিটি এডিশন একটা সফটওয়্যার ডেভেলপ মানে একটা সফটওয়্যার কোম্পানি কেন ছাড়ে সেটা একটু এক্সপ্লেন করি। অনেকেই জানেন না বা অনেকে এইসব জিনিস আসলে বলবে না, আমি বরং এগুলো বইলা দিতে পছন্দ করি, জানা থাকা ভালো। সেটা হচ্ছিল, দেখেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেকগুলো ফেজ আছে। একটা ফেজ হচ্ছে, তার মধ্যে সিগনিফিক্যান্ট ফেজ হচ্ছে গিয়ে যে টেস্টিং এন্ড ডেভেলপিং। মানে একটা সফটওয়্যার তৈরি করলেন, তার মধ্যে বাগ থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। প্রবলেম হচ্ছিল এই বাগ তো কারো না কারো টেস্ট করতে হবে, রাইট? এন্ড টেস্ট করে তারপর রিপোর্ট করবেন যে এই জায়গায় বাগ আছে, এই প্রবলেম হয়। তারপর সফটওয়্যার ডেভেলপার আবার কাজ করবে, ওটা রিটিউন করবে যেন আপনি একটা বেটার রেজাল্ট পান, রাইট? তো এখন এই কাজগুলা করার জন্য একদম টেস্টার বাহিনী নিয়োগ দিতে হয়। সো এটা হিউম্যাঙ্গাস একটা টাকার খরচ, রাইট? টেস্ট করবে, বলবে প্রবলেম আছে না আছে। আর যদি কমিউনিটি এডিশনের মাধ্যমে এরকম ভাবে ফ্রি করে দেন, তাহলে কি হবে, আপনারা ইউজ করতে পারবেন। ইউজ করলেন, ব্যবহার করলেন, প্রবলেম যেগুলো পাইলেন ওটা রিপোর্ট করলেন, কমিউনিটির মধ্যে রিপোর্ট করলেন। তাইলে হচ্ছে কি ইভিএনজিরা জানতে পারবে, জানার পরবর্তীতে তাদের যে পেইড ভার্সন আছে সেই পেইড ভার্সনে সেই প্রবলেমগুলোর বাগ ফিক্স নিয়ে আসতে পারবে। এবং দেখেন এই কারণে কমিউনিটি এডিশনের ভ্যালু হচ্ছে 2.0.3-112, আর ওদিক দিয়ে যেটা প্রফেশনাল ভার্সন সেটা আপডেট হয়ে গেছে 4.0.1। মানে বুঝতেই পারতেছেন দেয়ার আর মানে ডাবল ডিস্টেন্স আছে অ্যাকচুয়ালি প্রফেশনাল এন্ড কমিউনিটি এডিশনের মধ্যে। ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। আর এইটা হচ্ছে লিনাক্স যারা ইয়া করে, লিনাক্স এর জগতের যারা মানুষ, তারা একটু ওপেনলি বলে কই করে, আর উইন্ডোজ হচ্ছে লুকাই টুকাই করে, বুঝছেন? উইন্ডোজে একই কাজ করে একদম, এটা সবাই জানে, মার্কেটে ওপেন সিক্রেট। নাইলে বোঝেন উইন্ডোজ 11 আগে কিভাবে লিক হয় মাইক্রোসফটের সার্ভার থেকে। মানে উইন্ডোজ 11 তো অফিসিয়ালি রিলিজ হওয়ার আরো অন্তত 6 মাস আগে থেকে ব্যবহার করা যাচ্ছে, তাই না? আর মাইক্রোসফট কোম্পানি যার সিকিউরিটি লাইক নাসার মতো, তার সার্ভার থেকে উইন্ডোজ 11 কিভাবে আগে লিক হয়? লিক হয় কারণ ও লিক করে। ও লিক করে কারণ আপনি ব্যবহার করেন, কি কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলোতে পড়েন, পরে টোরে রিপোর্ট করেন, তখন ওই মাইক্রোসফটের ওই জায়গাতে ওরা কাজ করবে। এটা অনেকটা ওই যে ভ্যাকসিনেশনের টেস্ট ট্রায়ালের মতো ব্যাপারটা, ঠিক আছে? সো এই হচ্ছে একটা বিষয়। ইভিএনজি তে কি কি ইউজ করতে পারবেন, কিভাবে ইউজ করবেন, সেটার বিশদ বর্ণনা আছে এই ডকুমেন্টেশন সেক্টরে, ঠিক আছে? ডকুমেন্টেশন সেক্টরে এভরিথিং কিভাবে ইনস্টল করবেন আমরা অলরেডি দেখবো। সো এন্ড কি কি ডিভাইস ইউজ করা যায়, যেমন এই যে সাপোর্টেড ইমেজ সেকশনে গেলে আপনি জানতে পারবেন লটস অফ আপনার প্রয়োজনের থেকে অনেক কিছু আছে। দেখেন সিসকোর এতগুলা ডিভাইস ইউজ করতে পারবেন, ওকে? জুনিপারের পারবেন, সিসকো, জুনিপার, অ্যালকাটেল। অ্যালকাটেল হচ্ছে একটা রাউটার কোম্পানি যার আবার এফটিডিএক্স সার্ভিস আছে। A10 থান্ডার্ড হচ্ছিল মেল বক্স, মেল সার্ভারের বক্স। অ্যাপেল ওএস ইউজ করতে পারবেন, আরুবা ইউজ করতে পারবেন, আরুবার সুইচ ইউজ করতে পারবেন, অ্যারিস্টার সুইচ ইউজ করতে পারবেন, বারাগুডা ইউজ করতে পারবেন, ব্রোকোড, চেক পয়েন্ট, টিডিক্স, ডেল সনিক ওয়াল, নানা জিনিস, মোটামুটি একটা লার্জ কালেকশন, ঠিক আছে? তো এইগুলো আপনি সব ইনস্টল করে ইভিএনজির মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। আপনার কি দরকার? অল ইউ নিড এ কম্পিউটার। আপনার একটা কম্পিউটার দরকার, ঠিক আছে? হ্যাঁ, কম্পিউটারে একটু ভালো রিসোর্স থাকে, এটাও আবার একটু শর্ত। তো মিনিমাল একটা লেভেল আছে, সেই লেভেল থেকে আসলে মিনিমাল লেভেলটা বলবো না, তার থেকে বেশিই বলবো। ওটা যদি থাকে আপনার জন্য বেটার, আপনি অনেক বেশি ডিভাইস
ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। অ্যাডভান্টেজ কি অলরেডি ক্লিয়ার আমাদের কাছে, যে দেখেন এইটার বদলে যদি আপনি ফিজিক্যালি ডিভাইস গুলা কিনতেন, ঠিক আছে, আপনার ল্যাপটপও কেনা হইতো না, একটা ভালো কম্পিউটারও কেনা হইতো না, আর এই ডিভাইস গুলাও কেনা হইতো না। আর এই ডিভাইস গুলার পাওয়ার দিয়ে আসলে আপনার বাসায় রাইখাই ব্যবহার করা সম্ভবই, মানে প্র্যাকটিক্যালি তো বুঝতে পারছেন আপনার বাসায় কি এইসব ডিভাইস পাওয়ার দিয়ে আসলে, হ্যাঁ পারবেন হয়তো বা সিসকোর কিছু কিছু রাউটার হয়তো বা আপনি সর্বোচ্চ পারবেন, বাট অন্যান্য ডিভাইস যেগুলো আছে যেগুলো হাই পাওয়ার কনজিউম করে, সেটারে আপনার বাসায় কিভাবে আপনি ইয়া করবেন, মানে এটা কি আদতে সম্ভব না। সো আমাদের জন্য এগুলো এই প্ল্যাটফর্ম গুলা, মানে সফট বেসড প্ল্যাটফর্ম গুলো ইজ মাচ বেটার। তবে হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইস আপনার কিছু কনফিডেন্স দেয়, অবভিয়াসলি দ্যাটস ট্রু, ঠিক আছে। তো ফিজিক্যাল ডিভাইস আপনি চেষ্টা করবেন হচ্ছিল যেখানে আপনি শিখছেন বা যে প্রতিষ্ঠানে আপনি আছেন সেইখানে তার সাথে ফিজিক্যালি ডিটাচড হতে, আর আপনার যে নিজের মধ্যে গ্রো আপ দরকার, সেই গ্রো আপটা আসলে লাইভ নেটওয়ার্কে করা বুদ্ধিমানের কাছে না। আপনি তার চেয়ে বরঞ্চ হচ্ছে এইসব সফটওয়্যার গুলা ইউজ করে, ইভিএনজি, জিএনএসপি, সিসকো প্যাকেট ট্রেসার, এগুলো ব্যবহার করে আপনি ইউজ করবেন। সো আমাদের প্রথমত লাগছে কি হাইপারভাইজার, যেটা আমাদের ভিএমওয়্যার, সেটা ইনস্টলেশন পার্টটা খুবই সোজা, একটু স্কিপ করে গেছে। এখন দেখা হচ্ছিল ইভিএনজি ইনস্টলেশন। তো ইভিএনজি ইনস্টলেশন করার জন্য আপনাকে প্রথমত ইভিএনজি নামাইতে হবে। নামাবেন কোনটা? এই ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পরে আপনার আমরা প্রোভাইড করে দেবো, তারপরে দেখা রাখতেছি আর কি। এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি ভার্চুয়াল মেশিন নামায় নেবেন, ঠিক আছে, ভার্চুয়াল মেশিন নামাবেন। আইএসও নামানোর দরকার নাই, কারণ আইএসও হচ্ছিল টাইপ 1 এর জন্য, আইএসও হচ্ছিল টাইপ 1 এর জন্য, মানে আপনার মেশিনটাই সরাসরি ইভিএনজি রান করবে, কোনো ওএস থাকবে না, ঠিক আছে। তাইলে হচ্ছে আইএসও, যেমন আমরা উইন্ডোজ 10 এর আইএসও ইউজ করি, আপনার বেয়ার মেটাল ইউজের জন্য আইএসও লাগে, আমরা বেয়ার মেটাল ইনস্টলেশন করব না, আমরা তার বদলে করব কি হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর জন্য আপনাকে এই ভিএমটা নামাইতে হবে, যে কোনো একটা মিরর থেকে ক্লিক করলে নেমে যাবে, এই যে যেমন এটাতে ক্লিক করলাম, এখানে চলে গেল, ডাউনলোড এনে দিলে নেমে যেত। সো আমাদের অলরেডি নামানো আছে, উই হ্যাভ দ্যাট অলরেডি। যাই, এই ইভিএনজি এই সেকশনে নামানো আছে, এই একই জিনিস, ঠিক আছে। তো এটারে আমরা নামায়ে এই যে ভিএমটা আছে ওপেন ভার্চুয়াল, এটা আপনার ওই যে সফটওয়্যারটা ইনস্টল করার পরেই আপনি এখানে পাবেন, বা এখান থেকে সফটওয়্যার দিয়ে গিয়ে আপনি ওপেন করতে পারেন। এই সফটওয়্যার এখান দিয়ে গিয়ে আপনি ফাইল ওপেন করে পাথ দেখাইতে পারেন, বা এখান থেকে সরাসরি ক্লিক করলে হবে। আমরা সরাসরি ক্লিকই করি। তো একটা ভার্চুয়াল মেশিনের নাম চাচ্ছে, আমি নাম দিলাম হচ্ছিল EVENG, এটা নাম দিচ্ছি ক্লাস CLAS। সো একটা ডিফল্ট লোকেশন সিলেক্ট করবে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, আমি ডিফল্ট লোকেশনে রাখতেছি, যে এখানে এই ভার্চুয়াল মেশিনটারে তুমি ইম্পোর্ট করো। ওকে, তো ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হতে কিছুটা সময় লাগবে, ডিপেন্ডস আপনার রিসোর্সের উপর। আমারটাতে একটু দ্রুত হয় কারণ এটা রিসোর্সটা ভালো, সো বাট আপনার ক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি হইতে পারে, ঠিক আছে। ওকে, এখন বাই ডিফল্ট এই মেশিনটা হচ্ছিল 8 জিবি র্যাম, 4টা প্রসেসর, 50 জিবি হার্ড ডিস্ক, এটা নিয়ে আসে। হার্ড ডিস্কে কমানোর কিছু নাই, ঠিক আছে, প্রসেসরেও কমানো বাড়ানোর কখন করবেন না সেগুলো বলে দিচ্ছি। মনে করেন আপনার র্যামই হচ্ছে 8 জিবি, কত জিবির র্যাম? 8 জিবির র্যাম। তাই 8 জিবির র্যামে আপনি যখন ইভিএনজি চালাতে যাবেন, আপনার হোস্ট মেশিন কি র্যাম লাগবে না? মানে উইন্ডোজ 10 এর র্যাম লাগবে না? উইন্ডোজ 10 এর তো র্যাম লাগবে, লাগবে না? আচ্ছা, আমি যেটা দেখছি আমি আপনাদের সেটা শেয়ার করি। উইন্ডোজ 10 এ যদি কোনো অ্যাপ্লিকেশন রান না করে ভিএম চালান, তাহলে ওর র্যাম ইউজেস থাকে 2.9 জিবি র্যাম ওর ইউজ থাকে। এখন যদি আপনার 8 জিবি র্যাম হয় তাহলে 2.9 ওইখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। আপনি আবার ভিএমটিএম চালাবেন, তো আপনি 5 জিবি র্যামের বেশি আসলে নিতে পারবেন। যদি 8 জিবি হয়ে থাকে 5 জিবির বেশি নেওয়াটা ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে র্যামটা কমাবেন,
র্যামটা কমায় দেবেন। আচ্ছা, আর প্রসেসরের ক্ষেত্রে কমায় আপনার খুব লাভ হবে না। মনে করেন আপনার প্রসেসরের ক্যালকুলেশনটা কেমন, যেমন আমার এটাতে আমি সর্বোচ্চ 12টা প্রসেসর অ্যাড করতে পারবো, ঠিক আছে, 12টা প্রসেসর ইউজ করতে পারবো। আমি একটু ইউজ করে দেখাই। যেমন ধরেন এখানে আমি দিলাম হচ্ছে লেটস সে 14 করব, হ্যাঁ। সো আমি এখানে দিচ্ছি হলো পার কোর 2 আর এটাতে দিচ্ছি 7, তাহলে 14 হয়। কিন্তু 14 হলে দেখেন ও বলে যে হোস্ট মেশিন থেকে তোমার বেশি আছে, কারণ আমার লজিক্যাল প্রসেসর হচ্ছে 12টা। দেখেন এই যে লজিক্যাল প্রসেসর হচ্ছে 12টা, সো ও ওভার বাউন্স করে। তো আমি এতগুলো অ্যাসাইন করতে পারবো না, কিন্তু 6 দুগুণ 12 আমার পক্ষে সর্বোচ্চ পসিবল। এই যে ওকে, আচ্ছা। তো 6 দুগুণ 12টা প্রসেসর আমি ব্যবহার করতে পারবো। আপনার ক্ষেত্রে বেশি কম হইতে পারে, এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড আপ। ওকে, সো এখানে আপনি কমায় বাড়ায় নেবেন আপনার প্রয়োজন অনুসারে, দ্যাটস অল। আর এই যে মার্কটা, এই মার্কটা আপনার পারফরমেন্সে মানে দ্বিগুণ বাড়ায়, ঠিক আছে। এইটা কখনোই আনমার্ক করবেন না। ভার্চুয়ালাইজেশন ইন্টেল ভিটিএক্স ইপিটি অথবা এএমডি ভিআরবিআই, মানে এগুলো ভার্চুয়ালাইজেশন করার জন্যই ইন্টেল অথবা এএমডি, যেটা আপনার প্রসেসর সিস্টেম হয়, তার জন্য অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি তৈরি করা। ওকে, আচ্ছা গেল। আর র্যাম, র্যাম আমার ক্ষেত্রে 8 জিবি, আমার খুব ভালো পরিমাণ র্যাম আমার স্টকে আছে, অ্যারাউন্ড 40 জিবি র্যাম থাকার কথা। খালি আছে কত? খালি আছে হচ্ছে হলো 10 জিবির মতো ইউজ হচ্ছে, ঠিক আছে। অ্যারাউন্ড 45 জিবি থেকে 10 জিবি হচ্ছে, মানে 40 জিবির মতো খালি আছে। আমি চাইলে অনেক বাড়ায় নিতে পারি, আমার আপাতত আর দরকার নেই। 8 জিবি র্যাম ইজ ফার এনাফ ফর মি। আর আমি এটারে বাই যে ডিফল্ট ছিল, হ্যাঁ, একদম ধরে নিচ্ছি আপনাদের কম্পিউটারের লেভেলে যদি একদম খুব খারাপ কম্পিউটারও থাকে, আমার মনে হয় না এর থেকে নিচে কোনো কম্পিউটার আছে যেটাতে 2 জিবি আর হচ্ছে মেমোরি হচ্ছে 4 জিবি লেটসে ইউজ করতে পারবেন। 4 জিবি, 2টো প্রসেসর, 50 জিবি হার্ড ডিস্ক, নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্রিজ করা আছে, ঠিক আছে। আপনি চাইলে এক্সট্রা অ্যাডাপ্টারও লাগাতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডেবল। মানে দরকার যদি থাকে কানেক্ট করতে পারেন। যে কোনো ডিভাইস কানেক্ট করার জন্য আপনাকে অ্যাড সেকশনে যেতে হবে। অ্যাড সেকশনে যায় যদি আপনি চাইলে লেটস সে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কানেক্ট করবেন, তাহলে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার দিয়ে ফিনিশ দিবেন, তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কানেক্ট হয়ে যাবে। আপনারা যদি সিডি ডিভিডি ড্রাইভ অ্যাড করতে হয়, এটা ক্লিক করে ফিনিশ দিবেন, ক্লিক হয়ে যাবে। আপনার যদি নতুন হার্ড ডিস্ক কানেক্ট করতে হয়, ঠিক আছে, তাহলে এই যে উপরের অপশনটা ক্লিক করে নেক্সট দিবেন, হার্ড ডিস্ক কানেক্ট হয়ে যাবে। অবভিয়াসলি সেই জায়গাটা আপনার আবার ফিজিক্যাল থেকে কিন্তু দেখাই দিতে হবে। সো ওকে, আমার হচ্ছে 4 জিবি র্যাম, প্রসেসর দুটো, 50 জিবি নিলাম এন্ড ওকে করলাম। আমার মেশিনের পাওয়ারটা আমি একটু কমাই নিলাম এটা বিশ্বাস করানোর জন্য যে আপনাদের ওই বাসায় যদি মানে এটা থেকেও কম পাওয়ারের পিসি আছে, সেখানে ইভিএনজি রান হবে। সো আমরা ইভিএনজির ভার্চুয়াল মেশিনটা অন করি। ইটস অনিং। আচ্ছা, এখানে ইভিএনজি তে বলাই থাকে কি, এটার ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে ইভি, ঠিক আছে। সো আমাকে এখানে যেটা করতে হবে, ডিফল্ট ইউজার নেম দেব রুট এন্ড পাসওয়ার্ড ইভিই, এটা লিখলাম। এখানে আমার এখন বলতেছে যে টাইপ দা রুট পাসওয়ার্ড। এই রুট পাসওয়ার্ডের অর্থটা হচ্ছিল যে আপনি আসলে ওটা তো রুট আর ইভি এটা জগতে সবাই জানে, আপনি এখন রুটের জন্য একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দেন, আপনার মতো করে আপনি কমপ্লেক্স পাসওয়ার্ড দেন, ঠিক আছে। কিন্তু আমি আপাতত ক্লাসের জন্য অনলি ইভি দিয়ে যাচ্ছি। আপনি কিন্তু কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন যখন আপনি করবেন। আবার ইভি দিচ্ছি, এটার জন্য একটা হোস্ট নেম চাচ্ছে, আপনি আপনার মতো দিতে পারেন, নাহলে ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নাই। একটা ডিএনএস ডোমেন চাচ্ছে, আপনি আপনার মতো চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আইপি কিভাবে নেবেন, ডিএসসিপি না স্ট্যাটিক, দ্যাটস এ বিগ কোশ্চেন। সো আমার নেটওয়ার্কে অলরেডি ডিএসসিপি করা, মানে আমি যে বাসার নেটওয়ার্কে কানেক্টেড, এবং এটাতে দেখছেন না আপনারা মেশিনে ব্রিজ করা ছিল। ব্রিজ মানে কি? ব্রিজ মানে কি, এখানে কয়েকটা অপশন থাকে। একটা হচ্ছে ব্রিজ, হোস্ট অনলি, নেট, ঠিক আছে। মানে ভার্চুয়ালাইজেশনে এই 3টা অপশন থাকে ভিএমওয়্যারে। একটা হচ্ছে হোস্ট অনলি, একটা হচ্ছে নেট, আর একটা হচ্ছে
কি ব্রিজ। আচ্ছা, তিনটার পার্থক্যটা আমি বলে দেই। হোস্ট অনলি যখন করা থাকে সেখানে আপনার হোস্ট মেশিন থেকে একটা অ্যাকচুয়ালি আইপি প্রোভাইড করা হয়। এই ক্ষেত্রে হোস্ট মেশিনটা কে? আমরা যে কাজ করতেছি এখানে হোস্ট মেশিনটা কে? আমার ল্যাপটপ, রাইট, আমার ল্যাপটপ। তো ওই ল্যাপটপ আইপি প্রোভাইড করে। নেট হইলে কি হয়? নেট হইলে আইপি প্রোভাইড করে কিন্তু সেটা নেটের থ্রুতে পায়, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করা হয় এর মাঝে। আর যদি ব্রিজ করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমি যেই নেটওয়ার্কে কানেক্টেড সেই নেটওয়ার্কে যদি মানে যেই রাউটার থেকে কানেক্টেড সেখান থেকে সে আইপি নিতে পারে। তো আমার ব্রিজ নেটওয়ার্কে অলরেডি ডিএসসিপি করা আছে যে থ্রুতে আমার ল্যাপটপ কানেক্টেড। সো আলটিমেটলি ব্রিজ করে দিছি, ডিএসসিপি অপশন চালু করতেছি। সো আলটিমেটলি ইজিলি আমার রাউটার থেকে আইপি পেয়ে যাবে। হ্যাঁ, আমার এনটিপি করতে বলতেছে, আপনারা চাইলে এনটিপি দিতে পারেন, নাও দিতে পারেন, তাও এনটিপি দিয়ে দিই time.google.com। যেহেতু আমার ডিএনএস আছে অটোমেটিক্যালি ওটা করবে ডাইরেক্ট কানেকশন। ডাইরেক্ট কানেকশন চুজ করলাম। আমার ইভিএনজি আরেকবার রিস্টার্ট নিল। রিস্টার্ট নিয়ে এইবার সে একটা আইপি নিয়ে আসবে। প্রথমবার কিন্তু আইপিটা ছিল না। এইবার যেহেতু ডিএসসিপি দিয়ে অন করছি, আমার যেহেতু নেটওয়ার্কে ডিএসসিপি করা আছে, সো সে আইপিটা নিয়ে আসবে। দেখেন আগে এই আইপিটা ছিল 192.168.0.16, আগে এটা কিন্তু ছিল না, এবার সে পাইছে। সো আমি জানি এটা আমার নেটওয়ার্কেরই অ্যাড্রেস। সো আমি যদি এখানে লিখি 192.168 কত ছিল জানো? 0.16 এন্ড আমরা যদি এন্টার চাপি দেখেন একটা ওয়েব পেজ আসছে, ইভিএনজি নেক্সট জেনারেশন, তাই তো? আচ্ছা, এটারও বাই ডিফল্ট ইউজার হচ্ছিল, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ইভি। ঠিক আছে, ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ইভি। এখানে দুই ধরনের কনসোল আছে, আপনি দুইটা কনসোলের যে কোনো একটা ইউজ করতে পারেন। বাই ডিফল্ট থাকে হচ্ছে নেটিভ কনসোল। নেটিভ কনসোল বলতে আপনার পিসিতে যে কনসোল থাকবে সেই কনসোলে আপনি ম্যাপ আপ করতে পারেন। মানে যেমন ধরেন আমার কনসোল হিসাবে ম্যাপ আপ করা আছে হলো কিটি, আপনি আপনার ক্ষেত্রে যেটা ইউজ করবেন সেটা ম্যাপ আপ করে নেবেন। আচ্ছা, আর যদি কিটি ইউজ না করতে চান তাহলে HTML5 কনসোল যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েব পেজে খুলবে। ঠিক আছে, আমরা দুইটা ভাবেই দেখব, সমস্যা নেই। তো আমরা আপাতত প্রথমে নেটিভ কনসোল দিয়ে যাই। সাইন ইন আসার পরে এরকম একটা ফেস আসে। আপনি যদি চান আপনার অ্যাডমিন ইউজার যে ইভি আছে সেটাকে চেঞ্জ করতে, তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তবে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে যান এখানে অবভিয়াসলি একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিতে হবে, ভ্যালিড মেইল অ্যাড্রেস। ওকে, সো আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, অ্যাডমিন ইভির বদলে যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। ওকে, দেন আপনার এখানে কোনো ল্যাব নাই আপাতত। তার থেকে বড় কথা হচ্ছিল আপনাকে প্রথমে একটা ল্যাব ক্রিয়েট করতে হবে। তো ল্যাব ক্রিয়েট করার জন্য হচ্ছিল এই যে বাটনটা আছে অ্যাড নিউ ল্যাব, এটা আপনি সিলেক্ট করবেন। আপনার ল্যাবের আপনি ইচ্ছা মতো একটা নাম দেন, CLLSS ক্লাস LAB, ক্লাস ল্যাব দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন, একটা সেভ দিলাম। আমার ল্যাব তৈরি হয়ে গেল, ল্যাবের ওয়ার্ক স্পেস চলে আসছে আমার কাছে। এখন ল্যাবে তো আমি কোনো না কোনো ডিভাইস কানেক্ট করব, রাইট? আমরা আমাদের এই ল্যাবে ধরে নিচ্ছি মাইক্রোটিক কানেক্ট করব। ক্লিক করলাম মাইক্রোটিক, কিছু আসতেছে? আমি কিন্তু ক্লিক করতেছি, কিছুই আসতেছে না। ঠিক আছে, প্রবলেমটা কই? আসলে এই ডিভাইস প্রত্যেকটাই আছে কিন্তু ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেম একটারও নাই। আপনার বাই ডিফল্ট ইভিএনজি কোনো অ্যাক্ট করবে না একমাত্র একটা ডিভাইস ছাড়া, সেটা হচ্ছে এই যে ভার্চুয়াল পিসি। এই ভার্চুয়াল পিসি ছাড়া আপনি কোনোটারই অ্যাড করতে পারবেন না, কারণ হচ্ছে বাকিগুলার অপারেটিং সিস্টেম নাই। ঠিক আছে, বাকিগুলার অপারেটিং সিস্টেম নাই। তাহলে প্রথম কাজ হচ্ছিল আপনার ইভিএনজি তে প্রতিটা ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যাড করা। তো আমরা হচ্ছিল মাইক্রোটিক দিয়ে দেখাবো যে মাইক্রোটিকটা আপনি কিভাবে অপারেটিং সিস্টেম অ্যাড করবেন। আর বাদ বাকিগুলা এই ডকুমেন্টেশন সেকশনে পেয়ে যাবেন, প্রতিটারই আছে কিভাবে কি করতে হবে, কোথা থেকে মানে সফটওয়্যার কি হবে। সফটওয়্যার কালেক্ট করাটা আবার একটা আর্ট।
ঠিক আছে, এটা ব্ল্যাক মার্কেট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে হাউ টু লোড ইমেজ, এই সেগমেন্টে আপনি প্রত্যেকটার পেয়ে যাবেন কিভাবে কি কানেক্ট করতে হয়। যেমন ধরেন আমরা তো মাইক্রোটিক দিয়ে দেখবো, অন্য একটা ডিভাইস দেখি, লেটস সে লিনাক্স দিয়ে কাজ করা যায় না ভাইয়া? হুম, লিনাক্স অ্যাড করা যায় না? হ্যাঁ মানে সব Red করা Hat? যায়, সব করা যায়। ঠিক আছে, সো রেড হ্যাটে কেউ ইভিএনজি তে নেয় না ক্যাজুয়ালি। ঠিক আছে, রেড হ্যাটে আপনার ইভিএনজি তে নেওয়ার কি দরকার আছে? রেড হ্যাটে তো আপনি ভিএমওয়্যারে ঢালতে পারতেছেন, ওটার আবার ইভিএনজির ভিতরে ঢোকানোর দরকার নেই। আমি জাস্ট জিজ্ঞেস করলাম আর কি, এটা মানে হয় কিনা, মানে লাভটা কি তাতে? সেটা জানতে চাচ্ছিলাম। আপনি লিনাক্সের যে কোনো ভার্সন এটার মধ্যে ইনস্টল করতে পারবেন, কিন্তু তাতে লাভটা কি? এই কনসেপ্ট কিন্তু ক্লিন হওয়া জরুরি। ঠিক আছে, সেটা জানতে চাচ্ছি ভাই, আমি এখন কনফিউজড। আমি যদি ব্রিজই করি, আমি যদি নেটওয়ার্কে ব্রিজ করি, ঠিক আছে, কথাটা বুঝেন, আমি কি করলাম, আমার ভার্চুয়াল মেশিনে বলে আসলাম তোমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে ব্রিজ, ওকে, আমার ভার্চুয়ালে তাই বলে আসছি না? আমার কি জিএনএস, আমার যে ভিএমওয়্যারটা, হ্যাঁ, সেই ভিএমওয়্যারে ইভিএনজি ইনস্টলিত ছিল আগে দুটো, এটা কি আপনারা দেখেন নাই? মানে আমার তো অলরেডি একটা জিএনএস3 ইনস্টল আছে, একটা ইভিএনজি আছে, একটা আরেকটা ইভিএনজি আছে, তাই না? আপনি যদি এখানে এবার লিনাক্স ইনস্টল করেন এবং দুটা মেশিন একসাথে রান করান, মানে ইভিএনজিরও রান করান, লিনাক্স রেড হ্যাটও রান করান, তাহলে তো আপনি ওইটারে ব্রিজ দিয়ে কানেক্ট করতেই পারতেছেন। যেহেতু ব্রিজ দিয়ে কানেক্টেড, এটা তো আমি সরাসরি পিসি থেকে অ্যাক্সেস করতে পারবো। আমার নেটওয়ার্কের এটার সাথে যে কোনো ডিভাইসে আমি কানেক্ট করাইতে পারবো, যেহেতু ব্রিজ নেটওয়ার্কে আছে। ঠিক আছে, সো ব্রিজ নেটওয়ার্কে থাকলে আপনার তো ইভিএনজির ভিতরে সার্ভারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আপনি সার্ভারটারে তো চাইলে আলাদাই রাখতে পারতেছেন। মানে এইখানে আরেকটা ভিএম মেশিনে লিনাক্স যদি ইনস্টল করেন তাহলেই তো হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? আননেসেসারি ইভিএনজির ভিতরে আপনার সব জিনিস নিয়ে যাওয়ার দরকার নেই। আমরা ইভিএনজির মধ্যে কোনটা নেই আর কোনটা নেই না সেটার একটা ম্যাপিং আছে। ম্যাপিংটা হচ্ছিল এই যে, ধরেন আপনি চাচ্ছেন একটা নেটওয়ার্ক বানাইতে, সেখানে ডিএনএস সার্ভারের ব্যবহার আপনি দেখতে চাচ্ছেন, মানে ডিএনএস সার্ভার কাজ করে কি করে, ঠিক আছে, মানে আপনি ডিএনএস সার্ভার শিখতে যাচ্ছেন, ওটার ব্যবহার করতে যাচ্ছেন। এখন আপনি চাইলে ইভিএনজির ভিতরে একটা সার্ভারে ডিএনএস সার্ভার বানাইতে পারেন, বাট এটার জন্য আমি আপনারা সাজেস্ট করব না। তার থেকে বরঞ্চ ভালো হচ্ছিল আপনি আলাদা দুইটা মেশিনে ডিএনএস সার্ভার বানান, ব্রিজ নেটওয়ার্ক করেন, ব্রিজ নেটওয়ার্ক করে ওই ইভিএনজির সাথে, ইভিএনজির যে রাউটার আছে সেই রাউটারের সাথে আপনার ওই ব্রিজ নেটওয়ার্কের রাউটার কানেক্ট করে দেন, ঠিক আছে, তাইলে তো আপনি পাচ্ছেন। কারণ হচ্ছে আমি তো সব রিসোর্স ইভিএনজি রে দিতে পারবো না। যদি টাইপ 2 করি, টাইপ 1 করলে ডিফারেন্ট ইস্যু, টাইপ 1 করলে আমার ওইটার মধ্যেই সব করতে হবে, বাট টাইপ 2 যদি আমি করি তাইলে ব্যাপারটা কি হচ্ছে, আমার তো একটা হোস্ট মেশিনেও একটা রিসোর্স রাখতে হবে, তাই না? আর ইভিএনজির মধ্যে হচ্ছিল আরেকটা ভার্চুয়ালাইজেড কনসেন্ট তৈরি হয়, ওটার মধ্যেই কাজ হয়। তো যেটা হয়, প্রবলেম কয়েকটা আছে। এক নাম্বার হচ্ছিল, ধরেন আপনি একটা লেটস সে এমআরডিজি সার্ভার করলেন, ক্যাকটি সার্ভার করলেন, ক্যাকটাই সার্ভার। এখন প্রবলেম হচ্ছিল এই যে আমি এই ক্লাসটা দেখানোর পরে এই ইভিএনজিটা কি রাখবো, অবভিয়াসলি আমি ডিলিট করে ফেলবো, কারণ আমার আসলে অন্য ইভিএনজি তে ল্যাব করা আছে, সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। এইখানে তো আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এখন ধরেন আমি একটা ক্যাকটাই সার্ভার ইনস্টল করছি, ওটা দিয়ে আমি মাঝে মাঝে বিভিন্ন জিনিস টেস্ট করি। এখন তাহলে কি হলো, আমার প্রতিবার যদি ইভিএনজি ডিলিট করি, তার মানে ওই ক্যাকটাই সার্ভারও ডিলিট হবে, ভিতরের ক্যাকটাই সার্ভারটা, যেটা আমার জন্য দরকার নেই। আমি বরঞ্চ বাইরে যদি এই ক্যাকটাই সার্ভার গুলো রাখি, তাহলে যে অ্যাডভান্টেজটা পাবো, আমার শুধু ইভিএনজিটা ডিলিট করলাম, ওই ক্যাকটাই সার্ভারে আমি বহুবার বহু কাজে মাল্টিপারপাস ইউজ করতে পারবো। বুঝতে পারলাম? জি। যেমন ধরেন আমার আগের ল্যাপটপ খুবই মানে দুর্বল ছিল, ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ফায়ারওয়ালে ব্লক হচ্ছে কি হচ্ছে না,
এইটা টেস্ট করার জন্য আমি উইন্ডোজ 95 আর 98 ইউজ করতাম, কারণ উইন্ডোজ 95 মাত্র বোধ 256 র্যাম লাগে, তার 128 হলে হবে, ঠিক আছে। 128 MB র্যামে ওটা খুব ভালো দৌড়ায়, মানে উইন্ডোজ 98 পিসি, ঠিক আছে। সো উইন্ডোজ 98 ইউজ করতাম, আমার তো দরকার ব্রাউজার, ঠিক আছে। এখন যদি আমি ওই উইন্ডোজ 98 ওটার মধ্যে করতে যেতাম ইভিএনজি, আলটিমেটলি ইভিএনজি সাপোর্ট করতো না, ক্লিয়ার। কিন্তু ভিএমওয়্যার কিন্তু করে, মানে ভিএমওয়্যার আপনি উইন্ডোজ 98 ইনস্টল করতে পারেন। তো আমার একটা 2টা পিসি দরকার ছিল যেগুলো টেস্ট করার জন্য, সো আমি করতাম কি ওটা ভার্চুয়ালাইজ করে বাইরে রাখতাম, দ্যাট ইজ অল। আচ্ছা, যেখানে ছিলাম ওইখানে ব্যাক করি। সেটা হচ্ছিল আমাদের এই প্রসেস গুলা কোথায় আছে, এগুলো কিভাবে কি করতে হয় তার সব বিস্তারিত এখানে প্রত্যেকটাতে দেওয়া আছে, ঠিক আছে, যেটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমরা তো আমাদের পক্ষে তার সব দেখা সম্ভব না, আমরা মাইক্রোটিক ইনস্টলেশনটা দেখবো, কিভাবে মাইক্রোটিক রাউটারটা আপনি ইভিএনজি তে আনতে পারেন। তারপর আপনার নিজের 4-5টা রাউটার তৈরি মানে পেয়ে গেলেন, বাজার থেকে কিনতে হইল না, দ্যাট ইজ অল অ্যাডভান্টেজ। সো আমাদের এর জন্য একটা জিনিস লাগবে, আগে এটা দেখে নেই, সেটা হচ্ছিল 192.168.0.16, এটা হচ্ছে আমার আইপি। তার আগে আমাদের একটা জিনিস লাগবে হচ্ছিল এই সফটওয়্যার, মানে মাইক্রোটিকের ফার্ম সফটওয়্যার বা ফার্মওয়্যার যেটাই বলে, ঠিক আছে। তো এর জন্য আপনাদের যেতে হবে microtik.com এ, নো রাউটার ওএস, উইনবক্স না। সফটওয়্যারে যাবেন, সফটওয়্যারে যাওয়ার পরে আপনার এইখানে একটা অপশন আছে, মানে নামার পরে সেটা হলো এখানে আপনারা দেখেন একটা অপশন হলো র ডিস্ক ইমেজ, দেখতে পাচ্ছেন র ডিস্ক ইমেজ। জি জি দেখতেছি। এটা ডাউনলোড করতে হবে, সো দিলাম ডাউনলোড। আচ্ছা, ওটা ডাউনলোড হতে থাকুক, আমরা আর একটু জিনিস একটু দেখে নেই, যেগুলো হয়তো বা আমরা স্লাইডে আছে স্কিপ করে যাচ্ছি। সেটা হচ্ছিল ইভিএনজির মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওই যে দেখাইছিলাম প্রসেসরের মধ্যে যে সিপিইউ ভিটি এক্সিপিটি এটা থাকতে হবে, এটা যদি না থাকে তাহলে ইভিএনজি রান করবে না। আচ্ছা, আপনার বাই ডিফল্ট আসলে উবুন্টু, যদি আপনি বেয়ার মেটাল ইনস্টলেশন করেন তাহলে আপনার উবুন্টু ওটা ওই সফটওয়্যারের মধ্যেই দেওয়া আছে, বুঝছেন। আমাদের যে ব্যাক বিহাইন্ডে আসলে তো অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে ইভিএনজি, কিন্তু একটা অপারেটিং সিস্টেম কিন্তু এটার মধ্যে আছে, সেটা হচ্ছে উবুন্টু, ক্লিয়ার, বুঝতে পারছেন? জি না, রিপিট করেন আরেকবার। ইভিএনজিটা হচ্ছে একটা সফটওয়্যার আমরা ইউজ করি, কিন্তু সেই সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যারটারে রান করার জন্য তো একটা অপারেটিং সিস্টেম লাগবে, তাই না? জি জি। সেটা হচ্ছিল আসলে উবুন্টু কাজ করতেছে এখানে, ওকে। ঘটনাটা কেমন, আমার কম্পিউটার উইন্ডোজ 10 এর মধ্যে হাইপারভাইজার হলো ভিএমওয়্যার এর উপরে অপারেটিং সিস্টেমটা হলো গিয়া উবুন্টুর মধ্যে একটা অ্যাপ্লিকেশনের নাম হলো ইভিএনজি, মানে এইভাবে আমাদের বর্তমানে ইনস্টলেশনটা আছে, ক্লিয়ার। টাইপ 2 টাইপের ইনস্টলেশন এটা, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন যদি টাইপ 1 ইনস্টলেশন হতো, যে আপনি কি বেয়ার মেটালের মধ্যে ইনস্টলেশন করবেন, তো বেয়ার মেটাল ইনস্টলেশন কেউ করে না সাধারণত। বেয়ার মেটাল ইনস্টলেশন করে না বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার একটা পিসির মধ্যে ডেডিকেটেডলি শুধু ইআই চালাবেন, ইভিএনজি চালাবেন, এরকম হয় না। তার বদলে আসলে যেটা করে দিন শেষে সবাই, সেটা হচ্ছে মনে করেন একটা সার্ভার আছে, খুব স্ট্রং সার্ভার, হ্যাঁ, সেই স্ট্রং সার্ভারে আপনি যেমন আমার যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের আমি যদি ফোন করে বলি ভাই আমার একটু একটা ভিএম বানায় দেন, তো ভিএম বানায় দিতে বললে আমার জিজ্ঞেস করবে কি কি লাগবে, আমি বলবো যে এই র্যাম দেন, এই প্রসেসর দেন, এতটুকু এই দেন, এতটুকু সেই দেন। তো সে যখন দেয়
আসলে তারা একটা অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার ইউজ করে, নাম হচ্ছে VMware ESXi। ঠিক আছে, এই ESXi এর 6 এর পরে আরো লেটার ভার্সন আছে। তো এই ESXi করে কি, পুরো হার্ডওয়্যারটারে, মানে এই যে সার্ভারে যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটারে আপনি বিভিন্ন ভাবে সেগমেন্ট করতে পারবেন। মানে আপনি চাইলে ওটাতে মনে করেন একটা মেশিনের জন্য এতগুলা র্যাম, অতগুলা প্রসেসর, ওগুলো সিলেক্ট করতে পারবেন। এর জন্য কোনো অপারেটিং সিস্টেম লাগবে না আপনার। এটা ESXi রান হলো। এবার ESXi এর মধ্যে মানে আপনি ডাইরেক্ট EVNG ইনস্টল করতে পারেন। ESXi এর মধ্যে EVNG ইনস্টল করলে যেটা হবে সেটা হচ্ছে টাইপ 1 টাইপের ইনস্টলেশন। মানে ওইখানে উবুন্টুটা রান করে তার উপরে EVNG-টা রান করবে, যেটা হচ্ছে আমাদের টাইপ 1 টাইপের ইনস্টলেশন ছিল। মানে এখানে হাইপারভাইজার আসবে প্রথম, হোস্ট ওএসটা থাকবে না। মানে যে আমার ক্ষেত্রে যে ওএস উইন্ডোজ 10টা আছে সেটা থাকবে না, তার বদলে হচ্ছে হাইপারভাইজার, যেটা হচ্ছে এখানে VMware ESXi, তার উপরে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম যেটা হবে উবুন্টু, তার উপরে হচ্ছে EVNG। তার মানে কি হলো, একটা লেয়ার কিন্তু কমে গেল। ঠিক আছে, আপনি EVNG চাইলে গুগলের ক্লাউড যে VM আছে সেই ক্লাউড VM এও ইউজ করতে পারেন, AWS এও ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আপনাদের বইলা দেই, সেটা হচ্ছে AMD এর প্রসেসর অনেকে কিনে ইউজ করে। AMD যদি 3900 এর পরের ভার্সন থেকে আপনি EVNG তে কোনো ইস্যুস নাই, কিন্তু ওল্ডার ভার্সন যদি হয়ে থাকে, AMD এর প্রথম দিকের যে ভার্সনগুলো ছিল সেই ভার্সনগুলোতে EVNG এর সাথে ইস্যুস আছে, EVNG সেখানে কাজ করে না। ওকে, আচ্ছা, আর এটাতে এই যে অলরেডি বলছি কমিউনিটি এডিশন আর আমাদের VMware ওয়ার্কস্টেশন অথবা প্রো লাগবে, যেগুলো আপনাদের প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। ওয়েবে অ্যাডমিন ইভি, সার্ভারে হচ্ছে রুট ইভি, অলরেডি আমরা দেখছি। আমাদের এই ইনস্টলেশন করার জন্য কিছু কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার এই সাপোর্ট ইমেজ, ওই ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন, ওর থেকে ডাউনলোড করবেন। আমাদের একটা ফাইল FTP ক্লায়েন্ট লাগবে। FTP ক্লায়েন্ট তো আইডিয়া আছে বোধহয় সবার। তারপরে আমি বলে দিই যদি কারো না থাকে, সেটা হচ্ছে FTP সার্ভার তো সবাই ইউজ করছেন, ওইখান থেকে হয়তো ফাইল নামাইছেন, কিন্তু তারে যে ফাইল দেয় সেটা হচ্ছে FTP ক্লায়েন্ট। মানে এরকম একটা ক্লায়েন্ট সফটওয়্যার আমাদের লাগবে, এবং একটা শেল লাগবে। শেল আপনি পুটি কিটি বা অন্য কিছু যেটা আপনার পছন্দ সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে না যাই, আমরা এখান থেকে ধরি। ঠিক আছে, তো আমরা হচ্ছিল সফটওয়্যারটা অলরেডি নামাই ফেলছি মাইক্রোটিক থেকে, রাইট? তো মাইক্রোটিক থেকে সফটওয়্যারটা যেহেতু নামাই ফেলছি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ফাইল ক্লায়েন্ট লাগবে, আমাদের একটা FTP ক্লায়েন্ট লাগবে। আমি WinSCP ইউজ করি, সো আমার WinSCP আছে। আমাদের আইপিটা ছিল, এটা আপডেট করার এখন দরকার নাই, আমাদের EVNG এর আইপিটা ছিল হচ্ছে 192.168.0.16, রাইট? জি। সো আমি SFTP দিয়ে ঢুকবো, ইউজার নেম ছিল আমাদের ছিল হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভি। আমরা ডিফল্টটা চেঞ্জ করি নাই, তো এটা দিয়ে লগইন করতে পারবো। দেখি লগইন হয় কিনা। হ্যাঁ, লগইন হয়েছে। এই জন্য সার্টিফিকেট ইনস্টলেশন করতে বলতেছে, আমি সার্টিফিকেট ইনস্টল। ওকে, তো সে আমারে কি কি বলতেছে আগে দেখেন, প্রসেসটা দেখি আমরা, এই যে ল্যাবের প্রসেসটা। সেখানে বলতেছে SSH করে ঢুকে আমাদের OPT ইউনিট ল্যাব এই সেকশনটাতে যে একটা ফোল্ডার তৈরি করতে। কি ফোল্ডার তৈরি করবেন, কি মানে কিভাবে তৈরি করবেন? তো এইটা হচ্ছে ফাইল ক্লায়েন্ট দিয়ে ঢুকছি। আবার দেখেন আমি আমার পিসি থেকে ওই যে শেল দিয়েও এটাতে SSH করতে পারি। কেমনে? 192.168.0.16 আমাদের সার্টিফিকেট ইনস্টলেশনের জন্য বলতেছে, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভি। ঠিক আছে, এই এখন আমারে বললো কি, আমি এটা একটু ইয়া করে ফেলি। আমারে বলতেছে হচ্ছে এই সেকশনটায় যাইতে mkdir opt unit lab add-ons QEMU। ওকে, তো mkdir তারপরেরটা হচ্ছে /opt/unitlab/addons/
আমি কিন্তু এ লেখায় ট্যাপ দিচ্ছি, বুঝছেন? মানে প্রতিটাতে, বা আপনি চাইলে শিফট দিয়ে সরি মানে ডাবল ট্যাপ দিয়ে দেখে নিতে পারেন কি কি আছে, ঠিক আছে? তো আমার এই পর্যন্ত যেতে বলছে যে একটা ডিরেক্টরি তৈরি করতে করছে এই নামে, কি নামটা? মাইক্রোডিক 6.48.3। আচ্ছা আমরা শুরুতে এটাই করি, হ্যাঁ, মিক্রোডিক 6.48.3 কপি করলাম, কপি করে শেলে ছিলাম, এখানে এটা লিখে এন্টার চাইবা দিই। এতে কি হলো, একটা ডিরেক্টরি তৈরি হলো। এই কমান্ডটা চালানোর ফলে কি হলো, এই জায়গাটাতে, এই লোকেশনটাতে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডঅনস কিউইএমইউ এই আন্ডারে একটা ফোল্ডার ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছিল মাইক্রোডিক -6.48.3। আচ্ছা দেখি আমরা কনফার্ম হই আসলেই তৈরি হয়েছে কিনা। আমরা যদি এইখান থেকে যাই, উইনএসসিপি তে ঢুকছিলাম, আমার এটা হচ্ছে হলো আমার হোস্ট মেশিনের সাইট, এটা হচ্ছে ওই যে ইভিএনজির হোস্ট মেশিনের সাইট, ওকে, মানে ইভিএনজি যেখানটায় আছে। এখন আমাদের কই যেতে হবে? প্রথমে যেতে হবে হলো ওপিটি, এই যে ওপিটি, তারপরে যেতে হবে ইউনিট ল্যাব, তারপরে হচ্ছে হলো অ্যাডঅনস, তারপরে হচ্ছে কিউইএমইউ। দেখেন আমরা যে ফোল্ডারটা তৈরি করছিলাম ওইটাই এই ফোল্ডারটা না, মাইক্রোডিক 6.48.3। জি তাই কি না? জি এটা। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমরা যে এই যে ফরম্যাটটাতে আগালাম, এই ফরম্যাটটা কি বাই ডিফল্ট নাকি এখানে আমার এখানে যে প্রসেসটা করা ছিল বিধায় আমি এইভাবে ফোল্ডারটা ক্রিয়েট হইছে? কমান্ডটা আমি এইভাবে দিছি। মানে আপনাকে প্রতিবারই এই কমান্ড চালাই ডাইরেক্টরি তৈরি করতে হবে আর কি এইটাই হচ্ছে বাই ডিফল্ট কমান্ড? না, এটার মধ্যে একটু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এটার মধ্যে একটা জিনিস আছে, যে জিনিসটা চেঞ্জ করতে হবে। সেটাই জানতে চাচ্ছিলাম যে এটা কি বাই ডিফল্ট এরকম নাকি আমার যে ফোল্ডার ছিল সেই অনুযায়ী আমি আগে কমান্ড দিতে পারবো? যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আসলে নোট করেন, সবচেয়ে বেটার হচ্ছে নোট করেন, কারণ অনেক প্রশ্নের আনসার দেখবেন কি জানেন, অটোমেটিক্যালি ক্লাসের মানে সেকেন্ড ফেজটাতে চলে আসবে। মানে এটাই আমি দেখাইতে চাচ্ছিলাম। মানে মানে এই কোশ্চেনটা যে রেজ হয়েছে সেটা কোশ্চেন রেজই হইতো, বুঝতে পারছেন? জি। তো আপনারা কোশ্চেনটা নোট করেন, যখন আমি পুরোপুরি ক্লাস শেষ করবো কিউ আনসার সেশন, ওইখানে যদি কিছু জানার থাকে তাহলে আমরা সেইখানে ইয়াটা ফলোটা করি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই ফোল্ডারটাই আমি রাখতে চাচ্ছি না, এই ফোল্ডারটা আমি রাখতে চাচ্ছি না, এটা ডিলিট করে ফেললাম। করছি তো? আমি আগের বার ডিরেক্টরিটা তৈরি করলাম কি এখানে এভাবে কমান্ড দিয়ে, তাই না? জি। আমার এই কমান্ড ছাড়াও আরেকটা প্রসেস আছে, এটা এই উইনএসসিপি দিয়ে করা যায়, অন্য ফাইল ক্লায়েন্ট দিয়েও করা যায়, হয়তো বা ডিফারেন্ট সেগমেন্টে আছে। সেখানে দেখেন এখানে হচ্ছে নিউ ডিরেক্টরি, ওকে। আমি ওই জায়গাটাতে ঢুকছি আগে, ওপিটি ইউনিট ল্যাব অ্যাডঅনস কিউইএমইউ, তারপর দিলাম কি নিউ থেকে ডিরেক্টরি। এখন এইখানে আমরা আগের বার এই কমান্ডটা ফলো করে মানে ইয়া করছিলাম টোটাল কমান্ডটা, কিন্তু আমাদের এবার সফটওয়্যারটা নামছে, সফটওয়্যারটার আগে সাইজ করে নেই। সফটওয়্যারটা কই আছে? এই যে এখানটায়, এটা জিপ ফাইল আকারে আছে, বাট এটা আমাদের আনজিপ করতে হবে। আমি আনজিপ করে ফেললাম, ওকে। আনজিপ করার পরে এটার নাম্বারটা কত? 6.49, রাইট? 6.49। আচ্ছা এখন আমার আগে যখন করছিলাম তখন এই নাম্বার ছিল, এখনো কি আমি ওই নাম্বারই রাখবো? নিশ্চিত হবে না। তাই জন্য আমি কি করব, শুধু মাইক্রোটিকটা কপি করব, এইবার এই যে ডিরেক্টরি নেমে যে পেস্ট দিব, আর আমার এখনকার বর্তমান নাম্বার হচ্ছে 6.49। এবার হচ্ছে হলো ওকে করে দেব, এবার ওই ডাইরেক্টরিটা তৈরি হয়ে গেল। এখন যিনি প্রশ্ন করছিলেন যে এটাই কি কমান্ড রাখবো, না এখানে একটুই চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জটা হচ্ছে হলো আপনি যদি কমান্ড দিয়ে করেন এখানে মাইক্রোডিক 6.49 লিখবেন, আর যদি আপনি উইনএসসিপি ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে ঢোকেন তাহলে এই জায়গায় করে নিউ ডিরেক্টরিতে
এই জায়গায় মাইক্রোডিক 6.49 এইভাবে ফোল্ডারটা ক্রিয়েট করবেন বা ডিরেক্টরিটা ক্রিয়েট করবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছিল আমার এই যে সফটওয়্যারটা নামছে এই সফটওয়্যারটার ভিতরে ঢুকতে হবে, ঢুকে এই যে 6.chr যে ডিস্ক ইমেজ ফাইলটা আছে সেই ফাইলটা আমি অলরেডি এটার ভিতরে ঢুকে গেছি। দেখছেন আমি কিন্তু অলরেডি মিক্রোডিক 6.49 এর ভিতরে আছি, রাইট? আমি যদি এক স্টেপ আপ বাউন্ড করি, আমি এইখানে ছিলাম, এটার উপর ডাবল ক্লিক করছি, তাই আমি এটার ভিতরে ঢুকে গেছি। এইখানটাতে আমাকে এই ইমেজটা করতে হবে কি কপি করে, মানে ড্র্যাগ এন্ড ড্রপ আর কি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিছি। এখন তারপরে আমার এটা ছিল সেকেন্ড পেজ, এই যে আপলোড করা, সো আপলোড করে ফেলছি। এখন আমারে বলছে এইবার আর উইনএসসিপি দিয়ে কোনো কাজ নেই বা করতে পারবেন না, উইনএসসিপি দিয়ে আর বাকি কোনো কাজ করতে পারবেন না, কারণ বাকিটুকু আপনাকে কমান্ড দিয়ে করতে হবে। কমান্ডের ক্ষেত্রে কমান্ডের কিছু ডাইনামিক্স চেঞ্জ হবে। কি ডাইনামিক্স চেঞ্জ হবে? আমারে বলছে এই ডিরেক্টরিতে যাইতে, এই ডিরেক্টরিতে যাইতে। আগের বার ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, এখন বলছে এই ডিরেক্টরিতে যেতে। তাহলে এই ডিরেক্টরিতে যাওয়ার জন্য যে কমান্ড সেটা হচ্ছিল 6.49 দিতে হবে, ওটা অটোমেটিক্যালি আসবে। দেখেন সিডি লিখবেন, ফার্স্টে সিডি লিখে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে দিবেন হচ্ছিল কি ওই যে আগের মতোই ওপিটি। দেখেন আমি ট্যাব দেই, ওপিটির পরে ট্যাব দিলাম, ট্যাবের পরে অনেক কিছু আসছে না, তাই তো? আমার ওই ওপিটির পরে ট্যাব দেওয়ার পরে আসলে কই যেতে হবে? আমারে যেতে হবে ইউনিট ল্যাব। ঠিক আছে, ইউনিট ল্যাবের পরে আবার যদি ট্যাব দেই, দেখেন অনেকগুলা অপশন আছে, তাই না? আমারে যেতে হবে কোথায়? আমারে যেতে হবে অ্যাডঅনস। অ্যাড লিখলাম, ওকে, অ্যাড লিখে আবার ট্যাব দিলাম। এবার দেখেন তারপরে আমারে কই যেতে হবে? কিউই, ওকে, আবার কিউই লিখে আমি ট্যাব দিলাম। এবার দেখেন একটাই অপশন আছিল ওইখানে, এখানে কিন্তু অপশন একটাই, ওই মাইক্রোডিক 6.49। আপনারা কি অন্য কোনো ফোল্ডার আছে এখানে? সো বাই ডিফল্ট ওদিকে চলে যাবে। সো আমি অলরেডি সিডি করে ঢুকে গেলাম। দেখেন আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি রুট এনজি ইভিএনজি, এখন হয়েছে কি রুট ইভিএনজি ওপিটি ইউনিট ল্যাব অ্যাডঅনস কিউইএমইউ মাইক্রোডিক 6.49। এখন এটার ভিতরে যাওয়ার পরে আমারে বলছে হচ্ছিল মুভ করতে সিএইচআর এটারে এইচডিকিউ কার্ড। আচ্ছা, এই জিনিসটা হচ্ছিল মুভ কমান্ডটা আসলে ইউজ করে লিনাক্সে হচ্ছিল ফাইল ফরম্যাটে বা ফাইলের রিনেম করার জন্য। ঠিক আছে, মানে আমার এই ইমেজটা ছিল, তার বদলে এইটা হয়ে যাবে। ঘটনাটা যেটা ঘটবে হচ্ছে এই ইমেজ এটা ছিল, তার বদলে এইটা হয়ে যাবে। ঠিক আছে, তো কমান্ডটা কি? এমবি করার পরেও যেহেতু ওই ফোল্ডারের ভিতরে একটাই ফাইল আছে, তো আমি ট্যাব দিলে ওটা চলে আসবে, আর বাকিটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে নিই sda.qcow2। এটা হচ্ছে হার্ড ডিস্ক ফরম্যাট, বুঝছেন? sda.qcow2 এটা হচ্ছে হার্ড ডিস্ক ফরম্যাট ফর ইভিএনজি ভার্চুয়ালাইজেশন। আচ্ছা আমরা লিখে দিই, এখান থেকে কমান্ড হচ্ছে না। sda.qcow2, ওকে, এটা লিখে এন্টার। আচ্ছা, এখন একটা বিষয় আছে, বিষয় হচ্ছিল আমরা যে এই যে সফটওয়্যারটা ইউজ করলাম, ঠিক আছে, এই সফটওয়্যারটার আমাদের জন্য পারমিশন নাই, পারমিশন নাই। বাই ডিফল্ট আপনি যদি মানে ওএস নামা ইউজ করেন, ঠিক আছে, তাহলে ওটার মেয়াদ থাকবে সর্বোচ্চ 1 দিন। ঠিক আছে, মানে মাইক্রোডিকের যে লাইসেন্স মেয়াদ সেটা থাকবে 1 দিন। তো আমরা এখানে করবো কি পারমিশনটারে র‍্যাপ আপ করে ফেলবো, যে কারণে আর আমাদের কাছে বারবার পারমিশন চাবে না। ঠিক আছে, সফটওয়্যারের পারমিশন চাবে না। এটার জন্য হচ্ছে এই কমান্ড, এই যে ওপিটি, কারণ এই জায়গাটাতে আছে ওপিটি ইউনিট ল্যাব র্যাপার ইউএনএল র্যাপার এ ফাইল, মানে অল এ ফর অল ফাইল ফিক্স পারমিশন। এই কমান্ডটা মেরে দেই, ওপি, সরি বাকিটুকু আমার আছেই। সো যখন এটা কমপ্লিট হবে ও বাউন্স ব্যাক করে চলে আসবে। এখন দেখেন সেটা হচ্ছিল কি,
আমি যদি যাই, সরি, আমার যদি এইখানে যাই, যে ল্যাবে যাই, ল্যাবে যদি অ্যাড অ্যান অবজেক্টে যাই, তার থেকে নোডে যাই, নোডে যাওয়ার পরে যদি আমি দেখি এই মাইক্রো এ বি সি ডি এফ জি, এবার মাইক্রোটিকটা ব্লু হয়ে গেছে না? জি আগে তো সাদা ছিল এরকম, সো এখন ব্লু হয়েছে। এখন মাইক্রোটিক রাউটার ওএসটা আমি সিলেক্ট করতে পারি। আমি কি কি করতে পারি দেখেন, এইখানেই নাম চেঞ্জ করে ফেলতে পারি। লেটস সে R1 এটার নাম দিলাম। ওকে, আমি র্যাম বাড়ায় কমায় নিতে পারি। আমার শোনেন, মাইক্রোটিকে প্রচুর র্যাম প্রয়োজন পড়ে না। 256 MB র্যাম মাইক্রোটিকের জন্য নিডলেস। মাইক্রোটিক 32 MB র্যামে রান করে, ঠিক আছে? তার কমেও রান করে, অ্যাকচুয়ালি 32 ধরে নিলাম, এর বেশি কমাইলাম না। 6 দিলাম ইন্টারফেস, আপনি চাইলে 5, 6 যেটা খুশি আপনার দিতে পারেন। দিলাম, দিয়ে এবার নিচে নেমা সেভ দিলাম। দেখেন আমার রাউটার চলে আসছে। ওকে, আমি আরেকটা রাউটার নেই। মাইক্রোটিক রাউটার ওএস 32, এটা দেই 5 বা 6, এন্ড এটার নাম দেই R2। R2 দিয়ে এটা সেভ দিই। আমার দুইটা রাউটার, এই ভিপিসিটা থাক আপাতত, যেহেতু আমাদের কোনো সমস্যা করতেছে না। আরেকটা জিনিস ল্যাবের জন্য লাগে, সেটার আমরা ম্যানেজমেন্ট বলি। মানে এইটার মধ্যে ম্যানেজমেন্ট বলি কেন, আচ্ছা ম্যানেজমেন্ট একটু পরে দেখাই, দরকার পড়লে রাউটার অন অফ করুন, একটু সময় তো নিতেই পারি। আমি এই রাউটার দুইটাকে এখন স্টার্ট করব। কিভাবে স্টার্ট করব? এইখান থেকে সিঙ্গেল ডিভাইস স্টার্ট করা যায়, মানে একটার উপরে রেখে স্টার্ট করলাম। ঠিক এটারও করতে পারতাম এভাবে, না যদি অনেকগুলো চাই একসাথে স্টার্ট করতে, স্টার্ট অল নোড এটা ক্লিক করলেও সবগুলো একই সাথে স্টার্ট হয়ে যাবে। সবগুলা যখন স্টার্ট হয় তখন ওই ইঞ্জিনটা ওই যে ব্লু হয়ে যায় এরকম, ঠিক আছে? সো সব মাইক্রোটিক স্টার্ট হইতে বেশিক্ষণ সময় লাগে না, আমরা জানি ম্যাক্সিমাম 30 সেকেন্ড। সো এতক্ষণে বুট হয়ে যাওয়ার কথা। এবার যদি আমি ক্লিক করি, দেখেন ও আমারে বলতেছে যে অলওয়েজ অ্যালাউ হ্যানতেন একটা ইয়া। তো আমার হচ্ছে হলো এটা সিলেক্ট করা আছে যে কিটি সিলেক্ট করা থাকার কারণে ও কিটি দিয়ে ওপেন করবে। ওপেন হচ্ছে, দেখি একটু এন্টার চাপি, এন্টার চাপার পরে এই যে লোডিং সিস্টেম আসতেছে। সেকেন্ডের মতো লাগে বুট হইতে। বুট হইলে আমরা ডিভাইসটা পাবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখলেন হলো কি, যে আমার এইটাতে ঢুকছিল, মানে আমার যে কিটি, ওই কিটি দিয়ে সে ঢুকছে, মানে যে শেল প্রোগ্রামে যদি না ঢুকে তাহলে অন্যভাবে আরেকটা কিভাবে ঢোকা যায়। ধরেন মোর অ্যাকশন, স্টপ অল নোট সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আচ্ছা, বন্ধ করে দিয়ে এই ডিভাইসগুলোর আমি ডিলিট করে, সবগুলো ডিলিট কিভাবে করে ওটা একটু দেখার বিষয় আছে, কারণ অনেক সময় দেখবেন মনে হবে যে কমপ্লেক্স। এটা ওর জন্য ক্লিক করে এই যে ডিলিট, এটা ইন্ডিভিজুয়ালস ডিলিট বাটন, ওইভাবে মার্কআপ নাই। সো আমি ডিলিট, ওকে ডিলিট। এবার আবার আমি নোট দিই, না নোট না, তার আগে আমি যেটা করি টোটালি লগ আউট করে যাই। আমি আবার ঢুকি। এবার নেটিভ কনসোলের বদলে আমি নিব HTML5 কনসোল। নেটিভ কনসোল অলরেডি দেখলাম, HTML5 কনসোল দিয়ে সাইন ইন করি, করলাম। করার পরবর্তীতে আমি আবার নোট অ্যাড অ্যান অবজেক্ট দিয়ে নেই, নোট নেই মাইক্রোটিক
আর এগুলো বাড়াই না কমাই, এভাবে যেভাবে আছে দ্রুত শুধু সিলেক্ট করি মাইক্রোটিক রাউটার ওএস। নিলাম, আরেকটা নেই। মানে ফ্লেভার কি ডিফারেন্স কি এটা বোঝার চেষ্টা করতেছি, আর কিছুই না। বাকি সব ইজি, বাকি আপনারা বসলেই পারবেন। আর সবগুলা ডিভাইস একসাথে চালু করে দেই। রিফ্রেশ করি। এটাতে দেখেন ক্লিক করলে কি হলো, আমার কিন্তু পাশে আর একটা ট্যাব খুলে আমার ওয়েব ব্রাউজারই ওপেন হচ্ছে, তাই না? জিনিসটা কিন্তু অন্য কোথাও ওপেন হয় নাই, আমার ওয়েব ব্রাউজারে ওপেন হচ্ছে। এখন আমরা জানি মাইক্রোটিকের পাসওয়ার্ড কি, ডিফল্ট অ্যাডমিন, এন্ড পাসওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি নো পাসওয়ার্ড, এন্টার চাপ দিলেই হয়। তো সেটার করার পরে কি হলো, একটা সফটওয়্যার আসলো, আমি আরে বলতেছে কিউ টু অ্যাব্রোড, তো আমি কিউ চাপ দিলাম। 49 ফরম্যাটে হচ্ছে আপনাকে অবশ্যই একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ড দিলাম লেটস সে অ্যাডমিন, রিপিট নিউ পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন, মানে আমার রাউটারের পাসওয়ার্ড হলো অ্যাডমিন। ঠিক আছে? তো দেখেন এখানে কিছুটা স্টাক হয়ে গেছে, মানে আগে বাড়তেছে না, এন্টার চাপ দেওয়ার পর আগে বাড়তেছে না। এইটা ইভিএনজির বাগ, HTML5 কনসোলে ইভিএনজির বাগ, যেটা আবার প্রফেশনাল এডিশনে নাই। তো এইটা আবার রিকভারি করার একটা সুন্দর সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে একবার লগ আউট করবেন, তারপরে আবার HTML5 দিয়ে কনসোল করবেন। এবার যদি আমরা দেখেন ক্লিক করি, এবার যদি ওটাতে যাই, দেখেন এখন কাজ করতেছে, এখন এন্টার চাপ দিলে সবকিছু আসতেছে, রাইট? আচ্ছা, আপনি যদি আমি এখন ওয়্যারলেসে কানেক্টেড, রাইট? ওয়্যারলেসে কানেক্টেড, ওয়্যারলেসের থ্রুতে কিন্তু কানেক্টেড। ওয়্যারলেসে কানেক্টেড থাকা অবস্থায় আপনি উইনবক্সে, আপনার পিসির উইনবক্সে ব্রিজ নেটওয়ার্ক থাকা অবস্থায় আপনি এটারে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। পাবেন না কখন? যেমন আমার ওয়্যারলেস এরকম কনফিগার করা আছে যে এটা ল্যান্ড নেটওয়ার্কে সার্চ করে না, মানে ল্যান্ড নেটওয়ার্ক একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। সো আমার এটাতে আমি এইভাবে পাবো না, তা আমি একটা ইউটিপি কেবল লাগাই, দাঁড়ান। আমি এখন আমার পিসিতে একটা কেবল কানেক্ট করছি, আমার কেবল ইন্টারফেস কানেক্ট করছি যেহেতু, দেখেন এখন আমার ওই জিনিসগুলা আরেকটা ইয়া পাইছে, আরেকটা নেটওয়ার্ক ডিসকভার করছে। ওকে, তো এখন তার আগে আমার একটা জিনিস করে নিতে হবে, এটা হচ্ছে আউট ওয়ার্ল্ডে কানেক্ট করার জন্য, মানে আউট ওয়ার্ল্ডের থেকে আমি চাচ্ছি আমার পিসি থেকে এগুলো রিচ করব। সেটা করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছিল এই ডিভাইসগুলোর আগে বন্ধ করব। মোর অ্যাকশন, স্টপ অল নোড। এইখানে একটা জিনিস আছে, অ্যাড অ্যান অবজেক্ট এ নেটওয়ার্ক, এখানে আপনি ব্রিজও নিতে পারেন, বেটার হচ্ছিল ম্যানেজমেন্ট ক্লাউড, এটা নেওয়া। নিলাম। এখন আমি চাইলে এই ক্লাউডটা এখানে রাখলাম, রেখে করলাম কি, প্রতিটার যে লাস্ট পোর্ট মানে ইথার4, ওটার সাথে এটার কানেক্ট করে দিলাম, এটার সাথে এটার কানেক্ট করে দিলাম। ওকে, সো কানেক্ট করার পরে এখন যদি আমি মোর অ্যাকশনে যে আবার মেশিনগুলো সব রান করে দেই, রান করার পরে এখন যদি আমি উইনবক্সে রিফ্রেশ দেই, যেহেতু আমার ল্যান কেবলও কানেক্টেড, এই যে অলরেডি দেখেন ইউটিপি কেবল চলে আসছে, তাই না? সাইনটাতে ওয়্যারলেস এর বদলে ল্যান কেবল কানেক্টেড, দেখেন আমি কিন্তু পেয়ে গেছি একটা, এটার নাম অ্যাডমিন। একটা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করছিলাম, অ্যাডমিন দিয়ে দেখি আগে ঢুকে কিনা, যদি না হয় তাহলে পাসওয়ার্ড আরেকবার অ্যাডমিন দিতে হবে। এটাতে ঢুকছে। ওকে, সো এই আপনার রাউটার, আপনি এবার আপনার ইচ্ছা মতো ল্যাব এটাতে করতে পারেন। ওকে,
দ্যাট ইজ অল। সো এইভাবে মাইক্রোডিক ইভিএনজি তে ইনস্টল হয়। আপনি এটা দিয়ে যে কোনো ধরনের ল্যাব আপনার প্রয়োজন মতে করতে পারেন। আলটিমেটলি দুটো না, আপনি চাইলে এরকম 50-60টা মাইক্রোডিকও নিতে পারেন। ঠিক আছে, কিছু ল্যাব সিনারিও দেখাইতে পারি, এরকম ল্যাবও ইভিএনজি তে করা হয়েছে। মানে আমরা নিজেরাই করছি, খুব এরকম পিসিতে, খুব স্ট্রং কোনো পিসি ছিল না। লেটস সে কোনটা দেখাই, physics. এটাতে নাই। ভাইয়া 5 মিনিটের ব্রেক দেন। না না, একটা জিনিস দেখায় নেই, দেখা ব্রেকে চলে যাচ্ছে। এটা খুঁজতে হবে কই যে রাখছি। এইটা দেখেন, এত বড় একটা ল্যাব এরকমই একটা পিসিতে করা হয়েছে। সেটাতে কয়টা রাউটার ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা রাউটার ছিল। ঠিক আছে, তো 16টা রাউটার এরকমই একটা পিসিতে মাইক্রোটিক দিয়ে করা হয়েছে। বাট আপনি যদি 16টা রাউটার কিনতে যান বাজারে, ন্যূনতম 5000-এর নিচে পাবেন না মাইক্রোটিক, মানে যেটুকু কোনটা দরকার পড়বে। তো 16x5 ক্যালকুলেশন করে নিতে পারেন কি পরিমাণ টাকা লাগবে। তো ওই টাকা লাগবে, সাথে ক্যাবেল লাগবে, সাথে পাওয়ার ইকুইপমেন্টস লাগবে ডিভাইস গুলারে পাওয়ার জন্য। আর এর মধ্যে ল্যাব করতে যায় ফিজিক্যাল ডিভাইসে দেখবেন কি জানেন, একটা ক্যাবেল আনপ্লাগ হয়ে গেছে। সবকিছু করছেন ঠিক, কিন্তু ক্যাবেলটা আনপ্লাগ হয়ে গেছে। সো আমরা একটা ছোটখাটো ব্রেক নেই, আপনারা ততক্ষণ ভাবেন কি কি কোশ্চেন হয়, আপনাদের কাছে কি কোশ্চেন আছে ইভিএনজির অন অ্যাবাউট, দেন রিপ্লাই করতেছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট টিভিএনজি বা কোনো কিছু জিজ্ঞাসা? সবগুলা ডকুমেন্টেশন এখানে পেয়ে যাবেন। অন্যান্য ডিভাইস যদি ব্যবহার করতে চান, স্যার দাঁড়ান, স্ক্রিন শেয়ারিংটা আবার অফ। অন্যান্য সব ডিভাইসের যত ডকুমেন্টেশন আছে সবগুলা, যেগুলোতে ইভিএনজি তে সাপোর্ট করবে, ওগুলো ইভিএনজির এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রতিটা ডিভাইস কিভাবে কিভাবে আপনার ইভিএনজি তে আপনি নিয়ে আসবেন। কেউ একজন জিজ্ঞেস করছিল লিনাক্স ইমেজ, এই যে লিনাক্স ইমেজ, উইন্ডোজ সার্ভার ওয়ার্কস্টেশন। উইন্ডোজ সার্ভারও আমি বলবো না যে ওটার মধ্যে নেন, কারণ হচ্ছে এটা বাইরে থেকে ইউজ করেই ফিচার্স পাবেন, ভালো ফিচার্স পাবেন। সবকিছু যদি ব্রিজ করে নিতে পারেন তাহলে ওটার কন্ট্রোলিংটা চলে আসবে। ওটার ভিতরে নিলে বরঞ্চ ওই যে মানে ঢুকতে হবে ই দিয়ে, সেই সব রিমোট সেশন গুলো এস্টাবলিশ করা কঠিন হয়ে যেতে পারে আপনার জন্য। কারো কোনো প্রশ্ন?
আপনারা পারবেন না মাইক্রোটিক ইনস্টল করতে ইভিএনজি তে? প্রাইমারে দেখতে পারি। হ্যাঁ সেটাই আসলে ট্রাই করে দেখতে হবে, প্রবলেম হবে না যদি আপনি মানে প্রসেসটা ফলো করেন। আর যেই জায়গায় বললাম তো চেঞ্জ করা, সেটা তো চেঞ্জ করবেন, সেটা সেটুকু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। বাট ইভিএনজির কিছু কিছু প্রবলেম আপনারা বলি, যে জিনিসগুলো জানা খুব জরুরি। একটা হচ্ছে ইভিএনজির সেশন, এই যে সেশন এটা অটোমেটিক্যালি সেভ হয় না। এটা সেভ করার জন্য হচ্ছিল আপনাকে লক ট্যাব এন্ড আনলক ট্যাব এটা প্রেস করতে হবে, লক ট্যাব এবং আনলক ট্যাব, ঠিক আছে? তখনই কিন্তু এটা সেভ হয়। আদারওয়াইজ যদি আপনি সেভ না করে বন্ধ দেন তাহলে এটা হবে কি, ওই যতটুকু কাজ করছেন ওটুকু সেভ হবে না। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, এর একটা কমন বাগ আছে। সেই কমন বাগটা হচ্ছিল আপনি মেশিন বন্ধ না করে ছাড়া এই মেশিনে বন্ধ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছিল প্রথমত আপনি এইখান থেকে আগে সব ডিভাইস বন্ধ করবেন। মোর অ্যাকশনে যে স্টপ অল নোড দিলেন, সব নোড বন্ধ হয়ে যাবে। সব নোড বন্ধ হওয়ার পরবর্তীতে আপনি মেশিন বন্ধ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার পিসিতে কোনো কারণে, যদি ধরেন আপনি কম্পিউটার ইউজ করেন এন্ড কম্পিউটারে কোনো কারণে পাওয়ার ফ্ল্যাপ হলো, আপনার ইভিএনজির মে কুড বি এই ওয়েব ফ্রেশটা নাও আসতে পারে, ঠিক আছে? ওয়েব ফ্রেশটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আবার আপনার মানে নতুন কইরা ইনস্টলেশন করতে হইতে পারে অথবা ব্যাকআপ থেকে রিলোড করতে হইতে পারে, দুটার যে কোনো একটা। এখন এইটা সব সময় যে পড়বেন এরকমটা বলবো না, তবে পড়ার সম্ভাবনা আছে। বাট অবভিয়াসলি এটা খুবই ভালো একটা সিমুলেটর, যে এই সিমুলেটর দিয়ে অনেক কিছু শেখা যায়। আর আমার ক্ষেত্রে ধরেন শেখা তো শেখাই আছেই, প্লাস সবচেয়ে বড় জিনিস হচ্ছিল আর&ডি বলতে আমি তো ধরেন সব ডিভাইস হয়তো বা অনেক সময় অ্যাভেলেবিলিটিতে পাই না, কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজ করতে হয়। লেটস সে ক্লায়েন্ট একটা এরকম চিন্তা ভাবনা করতেছে যে তার একটা রিকোয়ারমেন্ট আছে, এইটা এইভাবে করে দিতে হবে, ঠিক আছে? সেটা অনেকটা হয়তো বা মানে বইয়ে নাই, ঠিক আছে? বইয়ে নাই, আমরা কখনো করি নাই। তো ওই যে ট্রাই করতে হবে, ট্রাই করার জন্য তার আসলে লাইভ নেটওয়ার্কে ট্রাই করা যায় না, তো এরকম অফ গ্রিড লাগে। হ্যাঁ, অফ গ্রিড সলিউশন লাগে, যে সলিউশনে টেস্ট ট্রায়াল করা যায়। আর আপনাদের জন্য যেহেতু আপনারা এখনো শিখছেন, মানে একটা মানে শুরুর পর্যায়ে আছেন শেখার, আর কি শেখার আসলে শেষ নাই, শুরুর পর্যায়ে আছেন, তো আপনার শুরুর জন্য ইভিএনজি সাথে জিএনএস3 এর কথাও আসবে অবশ্যই। দুটোই খুবই ভালো প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই দুটা ব্যবহার করতে পারেন এবং আপনারা যেটা শিখছেন সেটা যে কোনো ক্লাসেই হোক, সেটা আসলে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর প্র্যাকটিস আসলে আপনি যেই ট্রেনিং ইনস্টিটিউশনেই যান, যেখানেই যান, ওই যে বললাম প্রথমেই, যে প্রথমে হয়তোবা ক্লাসের 10 দিন বা 15 দিন, তার পরবর্তীতে হয়তোবা আপনার মনে সদিচ্ছা আছে তারপর 2 দিন, এরপর তৃতীয় দিন কিন্তু আপনার খুঁজেই পাওয়া যাবে, আপনি নিজেই আসতে পারবেন, ঠিক আছে? এত যানজট এত করে ওইখানে যাওয়ার আপনার থাকবে না। এখন তার থেকে ভালো হচ্ছিল যে ওকে, আমার কাছে একটা কম্পিউটার আছে, আমি ইভিএনজি সেটআপ করে নেই, সেটআপ করে আমার যে রাউটার দরকার, আমার যে সুইচ দরকার, নিজের মতো করে চিন্তা করি যে একটা এই বানাবো, এইভাবে রাউটিং করব, এইভাবে করব। যেটা শিখলেন, যেটাই হোক, সেটা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট হোক, সেটা নেট করা হোক, সেটা হয়তো একটা সিম্পল কনফিগারেশন হোক, তো থিওরিটিক্যালি শেখার সাথে সাথে এইখানে যদি প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারেন, তখনই শিক্ষাটা আপনার মনে থাকবে, কাজে দেবে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে করতে পারেন। আর